নীলবৃষ্টি। লেখনীতে নাফিসা তাবাসসুম খান। পর্ব 6 থেকে 10। নরম আলোয় ঝকঝকে ডাইনিং টেবিলে নীলা বেগম নিজ হাতের রাতের খাবার সাজাচ্ছেন। ভদ্রমহিলার বাড়ির কাজের প্রতি খুব টান এবং মায়া। তাই ডিসির স্ত্রী হওয়া সত্ত্বেও বাড়তি কাজের লোভ করে রাখেননি তিনি। প্রতিদিন সকালে কেবল একজন ছুটা বুয়া এসে ঘর ঝাড়ু দিয়ে মোছার এবং কাপড় ধুয়ে দেওয়ার কাজটুকু করে দিয়ে যায়। ঠান্ডার সমস্যা থাকায় নীলা বেগম চাইলেও বেশিক্ষণ পানির সংস্পর্শে থাকা কাজগুলো করতে পারেন না। তবে রান্নার ক্ষেত্রে উনি কারো সাহায্য নিতে নারাজ। উনার ভাষ্যমতে রান্নাঘরের মালিকানা কেবল উনার একার। যতদিন না বড় ছেলের বউ আসছে ততদিন তিনি এই রান্নাঘর অন্য কারোর সঙ্গে ভাগাভাগি করতে রাজি নন। আজকের আয়োজনে রয়েছে উনার বড় ছেলের প্রিয় খাবার। কাঁঠাল দিয়ে গরুর গোস্ত, আলু দিয়ে কাচকি মাছ এবং কাঁচা মরিচ দিয়ে পটলের চিকলার ভর্তা। খাবার দাবারের ব্যাপারে অয়ন বেশ শৌখিন। আয়েশ করে মায়ের হাতের বাঙালি খাবার পেলে তার আর কিচ্ছু লাগে না। খাবার সাজানো শেষ হতেই নীলা বেগম গলা উঁচিয়ে ডাকেন সকলকে। 3টি ভিন্ন রুম থেকে একে একে বেরিয়ে আসে অয়ন, নিতুন এবং তাদের আব্বু ডিসি কামরুল মাহমুদ। টেবিলের কাছে আসতেই নিজের পছন্দসই খাবারের আয়োজন দেখে অয়নের ঠোঁটের কোণে হাসি ফুটে ওঠে। কণ্ঠে কিছুটা কৃতজ্ঞতা মিশিয়ে সে নীলা বেগমকে বলে, তুমি শুধু শুধু এত কষ্ট করলে আম্মু। কাঁঠাল কাটা কি কষ্টকর একটা কাজ? তোমার হাত ব্যথা করছে না? নীলা বেগম পরম মমতায় ছেলের গালে হাত রেখে বলে, আমার বাবুটার জন্য রান্না করলে একটুও কষ্ট লাগে না আমার। এতদিন বাড়ি থেকে দূরে ছিলে তুমি। কি খেয়েছ না খেয়েছ কে জানে। ডিসি সাহেব চেয়ার টেনে বসতে বসতে সামান্য গলা ঝেড়ে বলেন, নীলা, তোমার ছেলে অন্য জেলায় ছিল, অন্য গ্রহে নয়। ওখানে খাবার দাবার সবই পাওয়া যায়। না খেয়ে থাকেনি ও। নীলা বেগম কপট রাগ দেখিয়ে বলে, এই সরকারি চাকরিজীবীদের এজন্যই 2 চোখের সহ্য হয় না আমার। দেখছেন ছেলের সঙ্গে কথা বলছি, মাঝখানে আপনার নিমপাতার মতো মুখ চালানোটা কি খুব জরুরি? ডিসি সাহেব নিজ প্লেটে গরম গরম ভাত বেড়ে নিতে নিতে আর চোখে স্ত্রীর পানে তাকায়। ভদ্রমহিলার ধমকেই প্রথম হজম করছেন না তিনি। সংসার জীবনের লম্বা সময় ধরে এই মহিলা ওনার সঙ্গে স্বৈরাচারী আচরণ করে আসছে। যেই কামরুল সাহেবকে থানায় সকলের সমীহ করে চলে, তাকেই কি না করে ধমকের উপরে রাখেন নীলা বেগম। ছেলেদের সামনে ইজ্জত সম্মানের বালাই নেই। নিতুন খাবার টেবিলে বসতে বসতে নাটকীয় স্বরে বলে ওঠে, আজ আবারও প্রমাণিত হয়ে গিয়েছে যে আমাকে তোমরা কুড়িয়ে পেয়েছ। নীলা বেগম চোখ পাকিয়ে বলে, একটা লাগাবো ধরে। বড় ভাইয়ের সঙ্গে হিংসা করিস? এই, তোকে প্রতিদিন সন্ধ্যায় তোর পছন্দের নাস্তা বানিয়ে খাওয়ায় না? অয়ন মাঝখানে ফোন কেটে বলে উঠে, আম্মু, আজ দুপুরে নিতুনের মিসের সঙ্গে কথা হলো। উনি কমপ্লেইন করে গিয়েছেন, তোমার ছেলে পড়া রেখে মিসের সঙ্গে আধ্যাত্মিক আলাপ জুড়ে বসে নাকি। নিতুনের চেহারাটা মুহূর্তেই ফ্যাকাশে হয়ে ওঠে। মিসটা এই অঘটন কখন ঘটিয়ে দিয়ে গেল? আম্মুকে না পেয়ে ভাইয়ার কাছে নালিশ করে গেল। কি এক মুসিবত। নিতুন ভীত ভঙ্গিতে ঘাড় বাঁকিয়ে নিজের আব্বুর পানে তাকায়। ডিসি কামরুল সাহেবের মাঝে বিশেষ কোনো প্রতিক্রিয়া নেই। তিনি মনোযোগ দিয়ে খাবার খাচ্ছেন। মিসের নালিশটা আম্মু আব্বুর কাছে ফাঁস করে দিয়ে অয়নও আয়েশ করে খেতে বসেছে। নীলা বেগমও নীরবে ছেলেদের পাতে খাবার বেড়ে দিতে ব্যস্ত হয়ে পড়ে। খাবার নামে না কেবল নিতুনের গলা দিয়ে। আম্মু আব্বুর এই নীরবতা তো ভালো ঠেকেছে না। কখন কোন দিক দিয়ে বিপদ আসবে তা আন্দাজ করতে পারছে না সে। নিতুনের এত ভাবনার মাঝেই কামরুল সাহেব মৃদু ধমকে বলে, খাচ্ছ না কেন? সাদা ভাতের উপর লেবু চিপে রস নিয়ে পটলের ভর্তা দিয়ে মেখে খেতে শুরু করে নিতুন। মাথায় ঘুরছে দুশ্চিন্তা। আব্বুটা যে কখন এই নালিশের হিসাব তুলবেন কে জানে। এএসপি অয়ন মাহমুদের তদন্তে সামিউলের বিরুদ্ধে স্নেহার করা অভিযোগের সত্যতা উঠে এসেছে ইতিমধ্যে। একে তো নারী নির্যাতন কেস যেটার কিনা সাক্ষ্য প্রমাণ মিলেছে, সেই সঙ্গে মাদক সেবন কেস এবং সরাসরি বাসা থেকে মাদকদ্রব্য উদ্ধার। সব মিলিয়ে অপ্রাপ্তবয়স্ক হওয়া সত্ত্বেও সামিউলকে এত সহজে ছেড়ে দেওয়া সম্ভব নয় পুলিশের পক্ষে। শুধুমাত্র মারধরের কেস হলে জুভেনাইল জাস্টিস আইন অনুযায়ী সামিউলকে অপরাধী হিসেবে গণনা না করে কেবল কনফ্লিক্টেড চাইল্ড হিসেবে গণ্য করা হতো।
সেক্ষেত্রে খুব বেশি হলে হয়তো শিশু উন্নয়ন কেন্দ্রে পাঠানো হতো ওকে। কিন্তু যেহেতু মারধরের পাশাপাশি বাসায় মাদকও মিলেছে, তাই পুলিশ ব্যাপারটাকে গুরুতরভাবে নিয়েছেন। মমিনা বেগমকে অয়ন স্পষ্ট জানিয়ে গিয়েছে, হয় সামিউলকে রিহ্যাবে পাঠানোর ব্যবস্থা গ্রহণ করতে, না হয় সে সকল সাক্ষ্য প্রমাণের সহিত সামিউলের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করে দিবে। সে এর সঙ্গে অয়ন কড়াভাবে সতর্কও করে গিয়েছে যেন স্নেহা তাসমিয়ার গায়ে হাত উঠানোর ব্যাপারে সামিউল সতর্ক থাকে। কারণ জিডিতে স্নেহা নিজের নিরাপত্তা চেয়েও আবেদন করেছে। তাই তার সামান্য ক্ষতি হলে পুলিশ সামিউলকে ছেড়ে দিবে না মতেও। অয়নের সতর্কবার্তার কারণে কি না কে জানে, তবে বাসায় ফেরার পর থেকে আজকেও স্নেহাকে সামান্যতম ঘাটায়নি। স্নেহা নিজের মতো ঘর জুড়ে পায়চারি করছে, রান্নাঘরে গিয়ে রান্না করছে, নিজের খাবার বেড়ে নিয়ে খেতে বসছে এবং মমিনা বেগম নীরবে বসে তা দেখছে। উনার মাথায় দুশ্চিন্তার পোকা কিলবিল করছে। ছেলের নামে মামলা হওয়াটা বিশাল একটা ক্ষতি। এই মামলার প্রভাবে সামিউলের ভবিষ্যৎ যদি নষ্ট হয়ে যায়। কিন্তু মামলা এড়াতে হলে পুলিশের কথা মেনে সামিউলের ডোপ টেস্ট করিয়ে তাকে রিহ্যাবে পাঠাতে হবে। নিজের গর্ভে ধারণ করা ছেলেকে ওই জায়গাটায় পাঠাতেও মন মানছে না মমিনার। বিকাল থেকে তার গলা দিয়ে এক ফোঁটা পানি অবধি নামেনি। মমিনার সকল রাগ গিয়ে জমা হয় স্নেহার উপর। মনে মনে মেয়েটাকে কমজাত, বান্দিরচি, চণ্ডাল সহ নানান গালিতে ভূষিত করেন তিনি। অকৃতজ্ঞের বাচ্চাটা যে ওদিন রাতে বাড়ি থেকে বেরিয়ে এরকম একটা কাজ করবে কে জানত। জানলে মমিনা স্নেহাকে কখনো বাড়ির বাহিরে পা রাখতে দিত না। ডানা চাপটে উড়তে উড়তে মেয়েটা খুব দুনিয়া চিনে ফেলেছে। মমিনার খুব আফসোস হয়, কেন যে তিনি এই মেয়েটার ডানা গজানোর পূর্বেই কেটে ফেলল না। এই এক ভুলের মাসুল আর কতভাবে দিতে হবে ওনার। ডাইনিং টেবিলের একটা চেয়ার টেনে গালে হাত দিয়ে বসে থাকা মমিনা বেগম হঠাৎই নড়েচড়ে উঠেন। খাওয়ার শেষে হাত ধুয়ে স্নেহা সামিউলের রুমের দিকে এগিয়ে যাচ্ছে। মমিনা বেগম ডাক দেওয়ার পূর্বেই স্নেহা দরজা ঠেলে রুমে প্রবেশ করে। পুলিশ যাওয়ার পর থেকেই সামিউল রুম অন্ধকার করে বিছানায় শুয়েছিল। হুট করে কারো বিনা অনুমতিতে প্রবেশ তার চেপে রাখা রাগটার বিস্ফোরণ ঘটায়। একটা নোংরা গালি দিয়ে সে বলে উঠে, কে মরতে আসছে? স্নেহা ফট করে সুইচ টিপে রুমের লাইটটা জ্বেলে দেয়। কোনো ভনিতা না করে সরাসরি বলে, আমার ব্যাগ থেকে আজ অবধি যত টাকা চুরি করেছিস সব ফেরত দে। মমিনা বেগম ততক্ষণে স্নেহার পিছু পিছু রুমে এসে উপস্থিত হয়েছেন। ছেলের নামে এমন অপবাদ শুনে তিনি চেঁচিয়ে উঠেন, আমার পোলারে চোর বলস তুই? ফুঁসে উঠে সামিউল এক লাফে শোয়া থেকে উঠে বসে সে তারস্বরে চেঁচিয়ে বলে, নিজের লাগাম টান, খুব বার বেড়েছিস, খুন করে ফেলবো তোকে আমি। সামিউলের চেঁচামেচি শুনে পাশের রুম থেকে আমিনুল সাহেব উঠে আসেন। স্নেহা কারো তোয়াক্কা না করে বলে, নাটক কম কর। গত 3 মাসে পর্যন্ত 4 বার আমার ব্যাগ থেকে টাকা গায়েব হয়েছে। উপযুক্ত প্রমাণ না থাকায় কখনো মুখ খুলিনি। এখন তো প্রমাণ আছে। আমার ব্যাগ থেকে টাকা চুরি করে সে এই টাকা দিয়ে তুই কি কিনতি তা আমার বোঝা হয়ে গিয়েছে। আমিনুল সাহেব সামান্য গলা ঝাড়া দিয়ে বলেন, স্নেহা, স্বামী তোমার ছোট ভাই। এসব নোংরা অপবাদ ওকে দিবে না। আজে বাজে কথা বলা বন্ধ করো। স্নেহা ঘাড় ঘুরিয়ে নিজের বাবার মুখপানে তাকিয়ে তাচ্ছিল্যের হাসি হেসে বলে, নিজের ছেলেকে জোর করে আমার ভাই বানানোর চেষ্টা করবেন না। আমার এত খারাপ দিন আসেনি যে এরকম একটা বকে যাওয়া ছেলেকে নিজের ভাইয়ের পরিচয় দিব। তাছাড়া ঘরের সকল ব্যাপারে তো আপনাকে সবসময় চুপ থাকতে দেখেছি। আজ হঠাৎ কথা বলছেন যে? ও, আপনার ছেলেকে চোর বলেছি বলে? আমিনুলের সাহেবের মুখটা চুপসে যায়। তিনি কোনো পাল্টা কথা বলার সুযোগ পান না। মমিনা বেগম বলে উঠেন, এরকম বেয়াদব মায়া আমি জগতে দুইটা দেখি নাই। স্নেহা সামান্য হেসে জবাব দেয়, পুরো জগৎ এখনো দেখা হয়নি আপনার। সাভার এবং মানিকগঞ্জের বাহিরে তো কখনো পা রাখেননি। খুঁজলে আমার মতো চারিত্রিক গুণাবলীর মানুষ হয়তো পেয়ে যেতে পারেন। স্নেহার ওরকম হাসিমুখে দেওয়া অপমানসূচক জবাবে মমিনা বেগমের পিত্তি জ্বলে উঠল। মন চাইল মেয়েটাকে মাটিতে ফেলে মুখে পাড়া দিয়ে ধরতে। ওই ক্যাচির মতো জবানটা যদি আজন্মের জন্য বন্ধ করে দেওয়া যেত। মমিনা বেগমের তপ্ত দৃষ্টিকে অবহেলায় পাশ কেটে গিয়ে স্নেহা দৃঢ় স্বরে স্বামীকে উদ্দেশ্য করে বলে, সব মিলিয়ে 6,500 টাকা নিয়েছিস।
সঠিক অ্যামাউন্টটা আমাকে ফেরত দিবি। আমার পরিশ্রমের উপার্জন চুরি করে কোনো অনৈতিক জায়গায় ঢালবি এবং আমি সেটা মাফ করে দিব এমন ভুল ধারণা মনে পুষে রাখবি না। সামিউলের চড়া মেজাজটা হুট করে আরো চড়ে যায়। সে অত্যন্ত ক্ষুব্ধ হয়ে ভুলে বসে আজ বিকেলে পুলিশ সদস্যের রেখে যাওয়া হুমকি বাক্যটা। বিছানা ছেড়ে নেমে স্নেহার দিকে তেড়ে যেতে যেতে কর্কশ গলায় বলে ওঠে, তোর মাফ চাইছে কে রে? অপা কোথাকার! খুব টাকার বাহাদুরি দেখাস তুই। আমার বাবার টাকায় যে এতগুলো বছর অন্য ধ্বংস করেছিস, আগে সেটার হিসাব ফেরত দে। পড়াশোনা করে যে এতদূর এসেছিস, তোর স্কুল কলেজের ফি কে দিত শুনি? ন্যূনতম লজ্জা নেই তোর? চটাং চটাং জবান চালাস কিভাবে? দুনিয়াতে আসার সময় থেকে তুই সবার জীবন আঙ্গার করে রেখে দিয়েছিস, এখন আবার আমার পিছনে লেগেছিস। একটা অলক্ষী মেয়ে মানুষ। সামিউলের ইঙ্গিতপূর্ণ কথার অর্থ রুমে উপস্থিত সকলেই বুঝতে পেরেছে। মমিনা বেগম এবং আমিনুর সাহেব আশা করেছিল দুর্বলতম জায়গায় আঘাত লাগলেই স্নেহা বোধহয় দমে যাবে। মুখে কলুপ এঁটে বোধহয় নত দৃষ্টিতে বিদায় নিবে রুমটা থেকে। কিন্তু স্নেহা সেরকম কিছুই করল না, না সামান্য নত হল। বরং অযাচিত ইঙ্গিতটুকু এড়িয়ে গিয়ে আরো দৃঢ়তার সঙ্গে জবাব দেয়, উহু, সামান্যতম লজ্জা নেই আমার। লজ্জিত বোধ করার কোনো কারণই নেই। খরচের হিসাব নিয়ে কথা উঠছে তো। স্কুলের ফি, বছরে ৫-৬টা জামা এবং খাওয়ার খরচ বাদে ১ টাকা কখনো আমার পিছনে বাড়তি খরচ করতে হয়নি কারো। সরকারি স্কুলের ওই সামান্য বেতন এমন কোনো খরচ নয় যেটার জন্য কৃতজ্ঞতায় আমার সর্বদা মাথা নত করে চলতে হবে। এত বছরে বাসায় আমার জন্য যেই জামা কাপড় এসেছে সেগুলোর প্রত্যেকটার দামই যে হাজারের ঘর অবধি কখনো পৌঁছায়নি, সেটাও কারো অজানা নয়। বাকি রইল খাওয়ার খরচ, সেটা নিয়ে কিছু বললাম না। এই বাসায় আমার পিছনে যতটুকু টাকা খরচ করা হয়েছে, সেটা আমার প্রাপ্য ছিল। আমার প্রাপ্য আমাকে দিয়ে আমার উপর কোনো দয়া করেনি কেউ। তবুও এসএসসির পরই আমি একে একে টিউশনি জোটাতে থাকি। নিজের কলেজের ফিয়ের জন্য কখনো বাসার কারো কাছে হাত পাতিনি। না তো নিজের ইউনিভার্সিটির ফর্ম তোলা থেকে শুরু করে সেমিস্টার ফিয়ের জন্য কারো কাছে হাত পেতেছি। ১৬ বছর বয়স থেকে নিজের উপার্জনে চলা মেয়ের সঙ্গে ওই সামান্য সরকারি স্কুলের ফি এবং খাওয়া দাওয়ার খরচের খাতা খুলে বসবি না। আমার অঙ্কের ফলাফলে কিন্তু তোরাই ছোটলোক প্রমাণিত হবি। স্নেহার কথা শেষ হতে না হতেই তার গালে কষে একটা চড় পড়ে। থাপ্পড়ের শব্দটা বেশ প্রকটভাবে শোনা যায় চারিপাশে। দরজার ওপাশ হতে রুমের ভেতর উকিঝুঁকি দেওয়া সায়নাও কেঁপে উঠে দৃশ্যটা দেখে। ভীত তার দু চোখ দিয়ে ঝরে বর্ষার অঝোরধারা। স্নেহা চোখ তুলে তাকায়। উহু, এবার তাকে থাপ্পড় দেওয়া ব্যক্তিটা সামিউল নয়, বরং তার বাবা আমিনুল সাহেব। সর্বদা বোবা থাকা আমিনুল সাহেবের অহংবোধে আঘাত হেনেছে স্নেহা, তাই কষিয়ে চড়টা মারলেন তিনি। ক্ষুব্ধ ভঙ্গিতে নিজের শার্টের বুকপকেট থেকে ওয়ালেটটা বের করে কিছু টাকার নোট ছুঁড়ে মারলেন মেয়ের মুখে। অতঃপর রাগে গিজগিজ করতে করতে বলেন, নিজের সব খরচ যেহেতু চালাতেই জানিস, তাহলে আমার বাসায় পড়ে আছিস কেন? এক্ষুনি বের হ আমার বাসা থেকে। তোর এই অলক্ষণের মুখ আর কখনো দেখাবি না আমাকে। বের হ তুই, বের হ, অমানুষের বাচ্চা। স্নেহা নীরবে দেখে নিজের বাবাকে। সবসময় চুপ থাকা বাবাটা আজ এতগুলো কথা বলল। তার মানে আমিনুল সাহেবের কথার ওজনটা আজ বেশ ভারী। স্নেহা সেই ভার অনুভব করে। তার চোখে বেদনা, হতাশা, দুঃখ কিছু নেই। তার ওই দু চোখের তারায় আসলে কিছুই নেই। কেমন শূন্য, নিষ্প্রাণ দৃষ্টি। স্নেহা আর কারোর দিকে তাকালো না। আমিনুল সাহেবের ছুঁড়ে মারা টাকার নোটগুলোকে পায়ে মারিয়ে সে পাশের রুমে গিয়ে ছিটকিনি আটকায়। প্রায় আধ ঘন্টারও কম সময় সে রুমটার ভেতর ছিল। যখন বের হলো তখন তার গায়ে একটা বাহিরে পরিধেয় উপযোগী থ্রিপিস। কাঁধে তার প্রতিদিনের ব্যবহার করা ব্যাগটা। ডান হাতের মুঠোয় রয়েছে একটা মাঝারি আকৃতির হ্যান্ডব্যাগ। বের হওয়ার আগে সে কেবল একবার সায়নার দিকে তাকালো। প্রতিদিন রাতে ঘুমের ঘোরে এই মেয়েটা তাকে জড়িয়ে ধরে, হয়তো সেই টান থেকেই। সায়না ছলছল চোখ মেলে আপুকে দেখছিল। স্নেহা দরজার কাছে যেতেই সে দৌড়ে এসে স্নেহার কোমর জড়িয়ে ধরে। স্নেহা সায়নার হাত ছাড়িয়ে নিয়ে তার কানের কাছে সামান্য ঝুঁকে শীতল গলায় বলে, তোকে একটা কথা বলে যাচ্ছি।
মেনে চলবি কি না সেটা তোর ইচ্ছা। তোর ভাইয়া একটা জানোয়ারের বাচ্চা। ওর মতো নেশাখোরদের হুঁশজ্ঞানের খুব অভাব। রাস্তাঘাটের মেয়ে এবং তার নিজের ঘরের মেয়ে কেউই এই জানোয়ারদের কাছে নিরাপদ হয় না। এই বাসা থেকে চলে গিয়ে আমি আজ নিজেকে বাঁচিয়ে নিচ্ছি। তবে জেনে রাখো, আপন বোন বলে তুইও কিন্তু খুব একটা নিরাপদ নস। তোর নিরাপত্তা তোর দায়িত্ব। ওর থেকে দূরে থাকবি। এই জানোয়ার যতক্ষণ বাসায় থাকবে রুম লক করে থাকবি। রাতে ঘুমানোর সময়ও দরজা লাগিয়ে ঘুমাবি। তবুও কখনো কোনো বিপদে পড়লে টেবিলে তোর বাংলা নোট খাতার প্রথম পাতায় আমি থানার নাম্বার লিখে রেখে এসেছি। কল করে তাদের কাছে সাহায্য চেয়ে নিস। শায়নার মস্তিষ্কে গভীরভাবে গেঁথে গেল স্নেহার বলা প্রতিটি কথা। স্নেহা সোজা হয়ে উঠে দাঁড়িয়ে বেরিয়ে যেতে নিলেই শায়নার প্রশ্ন করে, তোমার নাম্বারটাও লিখে দিয়ে যাও আপু। স্নেহা পিছনে না ফিরেই বলে, আমার কোনো দায় নেই শায়না। নিজের খেয়াল নিজে রাখবি। চললাম। স্নেহা চলে যায়। শায়না খোলা দরজাটার সামনে দাঁড়িয়ে ফ্যালফ্যাল করে তাকিয়ে রো। এত ভারী এবং গভীর বুঝো না থাকলেও তার মনটা খুব খারাপ হয়। আপুকে বড্ড পাষাণ বলে মনে হয় তার। শায়না তো কখনো বিপদে পড়লে সাহায্য চাওয়ার জন্য আপুর নাম্বার চায়নি। বরং আপুকে মিস করলে সামান্য কথা বলার জন্যই নাম্বার চেয়েছিল। আপু যে বলে গেল আপুর কোনো দায় নেই, আসলেই কি তাই? এই যে শায়না আপুর জন্য কাঁদছে, আপুর কি তবুও কোনো টান অনুভব হয়নি? রাত নেমে এসেছে অনেক আগে। আকাশে দেখা যাচ্ছে শুল্কপক্ষের চাঁদ। চারিদিক নিস্তব্ধ। ছাদের ওপর হালকা বাতাস বইছে। সেই বাতাসে দুলছে নীলা বেগমের ছাদ বাগানের গাছের পাতা এবং ফুলগুলো। টবে থাকা গন্ধরাজ গাছের ফুল হতে ভেসে আসছে মৃদু মাদকীয় ঘ্রাণ। রেলিং ঘেঁষে দাঁড়ানো অয়ন শুকায় দেয় দুঠোঁটের মাঝে সিগারেট চেপে ধরে রেখেছে। পরনে তার একটা কালো রঙের টি শার্ট এবং ট্রাউজার। দৃষ্টি হাতে থাকা ফোনের স্ক্রিন পানে নিবন্ধ। নির্বিকার ভঙ্গিতে দেখছে আন্তর্জাতিক রাজনীতির লেটেস্ট খবর। হুট করে কারো আগমনে চোখ তুলে তাকায় সে। সিগারেটটা হাত থেকে মেঝেতে ফেলে দিয়ে এক পায়ে পিষে সেটাকে ঢেকে ফেলে নীরবে। নিতুন অবশ্য লক্ষ্য করে পুরো দৃশ্যটা। সে কাছে এসে বলে, তুমি ওটা ফেলে দিলে কেন ভায়া? তোমার কি মনে হচ্ছে আমি আম্মুকে গিয়ে তোমার সিগারেট খাওয়ার ব্যাপারে নালিশ করব? চিন্তা করো না। এটা তো আমাদের ফ্যামিলি ট্রেডিশন। আমাদের দাদা বদরুজ্জামান মাহমুদ সিগারেট খেতেন। আমাদের আব্বু কামরুল মাহমুদ সিগারেট খান। উনার বড় পুত্র অয়ন মাহমুদও সিগারেট খাচ্ছেন। একটু বড় হয়ে আমিও সিগারেট খাওয়াটা শিখে নিব। দ্য লেগেসি অফ মাহমুদ ফ্যামিলি হবে এটা। সুদূর ভবিষ্যতে আমাদের ছেলেপেলেরাও এই ধারা অব্যাহত রাখবে বলে আমার বিশ্বাস। অয়ন ফোনটা পকেট টুকিয়ে রেলিংয়ে ঠেস দিয়ে দাঁড়িয়ে বলে, দিন দিন ভয়ঙ্কর রকম পেকে যাচ্ছিস তুই। নিতুন অবাক হয়ে বলে, ও পাকব না। এটাই তো আমার পাকার বয়স। এই বয়সে না পাকলে আর কবে পাকব? তোমার মতো প্রায় 30-এর ঘরের বুড়ো হয়ে। উহু, তোমার মতো বাত্তি হতে আমি আগ্রহী নই। অয়ন চোখ পাকিয়ে তাকায়। কিন্তু নিতুনের মাঝে ভয়ের কোনো উপদ্রেক দেখা গেল না। উল্টো সে দাঁত বের করে বলে, আমি ভাবছিলাম ছাদে এসে দেখব তুমি এক কোণে লুকিয়ে ফিসফিসিয়ে ফোনে কাউকে মিষ্টি মুতুর কথা বলছো। আর এই পেতে আমিও সেসব কথা শিখব বলে প্রস্তুতি নিয়ে এসেছিলাম। কিন্তু তুমি দেখি খাটের মরা ডোনাল্ড ট্রাম্প কার সঙ্গে কামড়াকামড়ি করছে সেই নিউজ দেখছো। অয়ন বলে ওঠে, মিষ্টি মুতুর কথা আবার কি জিনিস? তাছাড়া আন্তর্জাতিক রাজনীতি সম্পর্কে ধারণা রাখা উচিত সকলের। তোকেও এজন্য বলি, রোজ সকালে উঠে পত্রিকায় একবার চোখ বুলাবি। শার্প হবে এতে করে। ভবিষ্যতে বিসিএস এর এক্সামের জন্য এসব খুব কার্যকরী টিপস। নিতুন ভাইয়ের পাশে রেলিংয়ে ঠেস দিয়ে দাঁড়িয়ে হাই তুলতে তুলতে বলে, যার মিষ্টি মধুর কথা বোঝার মতো নেই, সে কিনা আমাকে IQ নিয়ে জ্ঞান দেয়। নিতুনের কথাকে বিশেষ পাত্তা না দিয়ে অয়ন বলে, পড়াশোনা শেষ তোর? হোমওয়ার্ক করেছিস? হ্যাঁ, আজকে হোমওয়ার্ক কমপ্লিট করেছি। মিসকে প্রমিস করে রেখেছিলাম যে আজ হোমওয়ার্ক কমপ্লিট করে রাখব। তাছাড়া মিসের ভয়ঙ্কর মায়ের খাওয়ার স্বাদ মিটে গিয়েছে আমার। অয়ন ভ্রু কুঁচকে প্রশ্ন করে, হোম টিউটরের কথা বলছিস? উনি মারে তোকে? আম্মু আব্বু জানে? হ্যাঁ, স্নেহা মিস ভয়ঙ্কর মাইর দেয়। গত 1 মাসে আমার কয়টা কাঠের স্কেল ভেঙেছেন উনি হিসাব নেই। আম্মু আব্বু সব জানে।
আম্মু তো প্রথম দিনই মিসের সঙ্গে ডিল করেছিল, যেন হাদি আম্মুর জন্য রেখে মাংস মিস বুঝে নেয়। কি ভয়ঙ্কর শিশু নির্যাতন হয় দেখেছ? আমাকে এরা কুরবানির গরু পেয়ে রেখেছে মনে হয়। অয়নের মনে পড়ে যায় আজ দুপুরে কাঠফাটা রোদের নিচে দাঁড়িয়ে বিরক্তিকর দৃষ্টি মেলে তার দিকে তাকিয়ে থাকা স্নেহার মুখখানা। মুখখানা দেখে স্পষ্ট বোঝা যায় মেয়েটা বেশ রাগী। কিন্তু সেই রাগের মাত্রা যে স্টুডেন্টকে পিটিয়ে স্কেল ভেঙে ফেলার পর্যায়ে সেটা অয়নের জানা ছিল না। অয়নের মনে প্রশ্ন জাগে, স্নেহার রাগ সর্বোচ্চ পার্দে পৌঁছালে তিনি কেমন ভয়ঙ্কর কাজ করেন। অয়নের ভাবনার মাঝেই নিতুন আশেপাশে চোখ বুলিয়ে বলে ওঠে, ভায়া, আকাশের চাঁদ মেঘের আড়ালে থাকা পড়ে গিয়েছে। খুব বাতাসে ফুলের ঘ্রাণ পাচ্ছ তুমি। অয়ন নিতুনের প্রশ্নের মানে বুঝতে না পেরে ভ্রু কুঁচকে তাকিয়ে রো। নিতুন সামান্য গলা ঝেড়ে নিচু স্বরে বলে, চাঁদ ঢাকা পড়ে চারিপাশ অন্ধকার হয়ে এসেছে। তার উপর বাতাসে ফুলের মন ভুলানো ঘ্রাণ। আমি শুনেছি এরকম আবহাওয়া জিনদের খুব পছন্দ। এতক্ষণে সবটা পরিষ্কার হয় অয়নের কাছে। তার মুখের রং পাল্টে ফ্যাকাশে বর্ণ ধারণ করে। কিছুটা মিছে তেজ দেখিয়ে সে বলে, পড়াশোনা ফেলে ছাদে গল্প করতে চলে এসেছিস? সকালে ক্লাস নেই তোর? যা, এক্ষুনি বাসায় যা। তুই না গেলে আমি যাচ্ছি। আমার তোর মতো এত ফালতু সময় নেই। সকালে কাজ আছে আমার। এখন গিয়ে ঘুমাতে হবে। কথাগুলো বলে হাই তুলতে তুলতে নিচে চলে যায় অয়ন। নিতুন পড়ে বিপাকে। আশেপাশে তাকিয়ে সে কিছুক্ষণ দেখে নেয় চারিপাশের পরিবেশটা। দূর হতে একদল কুকুরের ঘেউ ঘেউ ডাক ভেসে আসছে। নিতুন শুনেছিল কুকুর জিন জাতিকে দেখতে পায়। তার মানে কি কুকুরগুলো ওরকম কিছু দেখেই এভাবে চিল্লাচ্ছে? ভীত নিতুন আয়াতুল কুরসি জপতে জপতে দৌড় দিয়ে নিচে চলে যায়। মনে মনে ঠিক করে আজ রাতে ভাইয়ার সঙ্গে ঘুমাবে। চারিপাশের নিস্তব্ধতা চিরে একটু পর পর শোনা যাচ্ছে অ্যাম্বুলেন্সের সাইরেনের শব্দ। সরকারি হাসপাতালের বিশাল বারান্দাটা টিমটিম আলোয় আলোকিত হয়ে আছে। দেওয়ালের সাদা রঙের সময়ের ক্লান্তি এবং অবহেলার ছাপ স্পষ্ট। বারান্দার এক কোণে থাকা পুরনো একটা স্টিলের বেঞ্চিতে বসে আছে স্নেহা। আলো আধারিতে ভরা হাসপাতালের এই বেঞ্চিটা যেন তার অস্থায়ী আশ্রয়। পরনের ওড়নাটাকে গায়ে শালের মতো প্যাঁচিয়ে রেখেছে সে। হ্যান্ডব্যাগটাকে নিজের পাশে বেঞ্চির উপর রেখে কাঁধের ব্যাগটাকে সতর্ক ভঙ্গিতে কোলে নিয়ে বসে আছে। বাসা থেকে বের হওয়ার পর যখন খেয়াল হলো যে রাতে থাকার মতো পরিচিত কোনো জায়গা নেই তার, তখনই মনে হলো নিরাপদ আশ্রয় হিসেবে আপাতত হাসপাতালের রাত্রিযাপনই বেস্ট অপশন। আজকের রাতটা চোখ কান খোলা রেখে কাটাতে হবে তার। ক্যাম্পাসের পরিচিত এক সিনিয়র আপুর সঙ্গে কথা হয়েছে তার। আপুর প্রেমিক ক্যাম্পাসের রাজনীতিতে সক্রিয় দাপুটে এক বড় ভাই। কালকের মধ্যেই আশা করা যাচ্ছে হলে একটা খালি সিট স্নেহা পেয়ে যাবে। যদিও এরকম ক্ষমতা খাটিয়ে ব্যবস্থা করে দেওয়ার কথা স্নেহা কখনোই বলেনি। কিন্তু আপু যেহেতু নিজ থেকেই এই ব্যবস্থা করে দিল তাহলে সে আর নাকচ করবে কেন? দুর্নীতি এবং ক্ষমতার দাপটে চলা দেশটায় স্নেহা না হয় নিজের নিরাপত্তার জন্য এতটুকু ক্ষমতার ব্যবহার গ্রহণ করল। এতে বিশেষ কোনো ক্ষতি দেখছে না সে। উল্টো স্নেহা ভালো করেই জানে এই শহরে কোনো একা মেয়ের পায়ের নিচে জমি এবং মাথার উপর ছাদ খুঁজে পাওয়া কঠিন। গা জিম ধরে আসায় স্নেহা একটু নড়েচড়ে বসে। বেঞ্চটার ধাত বের হওয়ায় হাড়ে ঠান্ডা লাগছে। কিন্তু তার ভেতরকার টানটান স্নায়ু এসব অনুভব করার মতো অবসরে নেই। বারান্দা জুড়ে থাকা অন্যান্য বেঞ্চে কিছু রোগীর আত্মীয় স্বজন গুটিসুটি মেরে বসে আছে, কেউ বা দেয়ালে হেলান দিয়ে ঘুমিয়ে আছে। কেবল স্নেহার দু চোখে ঘুম নেই। তার অপেক্ষা ভোরের আলো ফোটার। আজকের রাতটা স্নেহার নিকট পরীক্ষার স্বরূপ এবং আগামীকালের সকালটা হয়তো নতুন শুরুর। সাভার মডেল থানার ভেতর জানালার ফাঁক বলে দুপুরের সূর্যের আলো প্রবেশ করছে। গরমে থানার ভেতর কর্মরত প্রায় সকলের মেজাজটাই আজ ভয়াবহ। তবে অয়ন বেশ শান্ত মুখেই নিজের ডেস্কে বসে ঠান্ডা লেবুর শরবতের গ্লাসে চুমুক দিচ্ছে। তার কপাল জুড়ে দেখা যাচ্ছে একফালি ঘাম। টেবিলের উপর ছড়িয়ে ছিটিয়ে আছে অসংখ্য কাগজপত্র। অয়ন সেসবে চোখ বোলাচ্ছিল। এর মাঝে হুট করেই দরজায় টোকা পড়ে। অয়ন অনুমতি দিতেই রুমে প্রবেশ করে মডেল থানায় কর্মরত ওসি মনিরুল। অয়নকে লম্বা করে একটা সালাম দিয়ে ওসি সাহেব বলেন, স্যার, উই ড্রাগ এডিক্ট ছেলেটা সামিউল।
ওর কথা অনুযায়ী ড্রাগ ডিলারকে আমি নির্দিষ্ট ঠিকানাতেই দুর্হুতে চিহ্নিত করতে পেরেছি। আমি ভেবেছিলাম ছোটখাটো ড্রাগ ডিলার কেস হবে হয়তো এটা, কিন্তু এখন মোটেও সেটা মনে হচ্ছে না। এটা লোকাল গ্যাং নয়, স্যার। এর পিছনে বড় কারো হাত আছে। পূর্ণ মনোযোগ দিয়ে গুরুত্বপূর্ণ কথাটুকু শুনে অয়ন প্রশ্ন করে, সন্দেহজনক কিছু পেয়েছেন? স্যার, ডিলার ছেলেটা এলাকার মোটামুটি পরিচিত মুখ। সামান্য ব্যাকগ্রাউন্ড ঘাটাঘাটি করতে গিয়ে জানতে পেরেছি ছেলেটার একটা রাজনৈতিক দলের সঙ্গে স্বেচ্ছাসেবী সদস্য হিসেবে যুক্ত আছে। অয়ন জানতে চায়, অ্যারেস্ট করেছেন ছেলেটাকে? ওসি মনিরুল কিছুটা ভীতু গলায় প্রশ্ন করে, অ্যারেস্ট করাটা কি ঠিক হবে, স্যার? এমপি আক্তার সাহেবের দলের লোক। সাভারে উনার প্রভাব সম্পর্কে তো আপনি জানেনই। অয়ন অবাক হয়ে বলে, অদ্ভুত। কেসের জন্য ইন্টারোগেশন করার প্রয়োজন পড়লে কি আমরা ধরব না? মন্ত্রী এমপির দলের লোকদের জন্য কি আলাদা করে সংবিধানের আইন পাশ হয়েছে নাকি? ওসি ইতস্তত ভঙ্গিতে জবাব দেয়, সরি স্যার, বুঝতে পেরেছি। আপনি এখন যেতে পারেন। ছেলেটাকে ধরে এনে জিজ্ঞাসাবাদ করুন। ভেতরের খবর বের করার চেষ্টা করুন। মাদক বিক্রিতে কে কে জড়িত আমি লিস্ট চাই। যে কোনো ক্লু পেলে আগে আমাকে জানাবেন। এবং কাউকে বলুন তৌরি সামিউলের আপডেট জেনে আমাকে জানাতে। টেস্ট করিয়ে রিহেবে পাঠানোর ব্যবস্থা করেছে নাকি শিওর হন। জি স্যার। ওসি সাহেব বেরিয়ে যেতেই অয়ন আবার কাগজপত্র দেখতে ব্যস্ত হয়ে পড়ল। কিন্তু বেশিক্ষণ মনোযোগ ধরে রাখতে পারল না সে। এক হাতে খান মালিশ করতে করতে চোখ জোড়া কিছুক্ষণের জন্য বুজে নিল। যখন চোখ মেলল, তখন টেবিলের উপর রাখা ফোনটা হাতে তুলে নিয়ে নিজের গ্যালারির প্রিয় অ্যালবামের রাজ্যে চলে গেল। আঙুলের চাপে ওপেন করে গ্যালারির সবথেকে প্রিয় ছবিটা। অসম্ভব রূপবতী এক রমণী একটা উঁচু বিছানায় দু পা ঝুলিয়ে বসে আছে। পরনে তার তাঁতের শাড়ি। যত্ন করে আঁচলটা তুলে রাখা হয়েছে বাঁকাতে। কপালে নিখুঁতভাবে বসানো ছোট্ট একটা গোল টিপ। মাঝখানে সিথি করে আঁচানো লম্বা চুলগুলো একপাশ করে সামনে এনে রাখা হয়েছে। অনাড়ম্বর আভিজাত্যে মোড়ানো রমণীকে দেখে অয়নের ক্লান্তি এবং খারাপ লাগা ধীরে ধীরে ম্লান হয়ে যায়। খা খা গরমেও তার মনে শীতল হাওয়া বইতে শুরু করে। ফোনটা রাখার আগে শেষবারের মতো ছবিটাতে চোখ বুলিয়ে নেয় অয়ন। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের জাহানারা ইমাম হলে একটি সিট পেয়েছে স্নেহা। ভাগ্য সহায় ছিল বলে বেশি একটা ঝামেলার মুখোমুখি হতে হয়নি তার। তাছাড়াও সে আগে থেকেই হলের সিটের জন্য অ্যাপ্লাই করে রেখেছিল। এটাও তার ক্ষেত্রে একটা প্লাস পয়েন্ট হিসেবে কাজ করে গিয়েছে। তৃপ্তি আপুর ক্লাস ছিল বলে তিনি স্নেহাকে কেবল রুমের চাবিটা বুঝিয়ে দিয়ে দ্রুত চলে গিয়েছেন। স্নেহার অবশ্য খুব একটা মাথা ব্যথা নেই তা নিয়ে। নিজের রাস্তা নিজে চিনে নেওয়াতে সে অভ্যস্ত। বরং উল্টো কেউ তাকে সেই সাহায্যটুকু করার চেষ্টা করলেই সে অপ্রস্তুত বোধ করে। হলের অফিস রুমের সামনে দাঁড়িয়ে থাকা স্নেহা নিজ গন্তব্যে পা বাড়াল। পথিমধ্যে নিজ মনে মুখস্থ করে নিতে থাকলো হলের প্রতিটা অলিগলি। মেইন বিল্ডিংয়ের গেট দিয়ে প্রবেশ করতেই স্নেহা লক্ষ্য করে এক কোণে রয়েছে দুটো ফ্রিজ এবং দুটো ওয়াশিং মেশিন। তাছাড়া নিচ তলাতেই একপাশে একটা ছোট্ট দোকানও রয়েছে। মেয়েদের যেন টুকটাক জিনিসপত্র কেনার জন্য কষ্ট করে হলের বাইরে না যেতে হয়, তাই এই ব্যবস্থা। কিছুটা হেঁটে যেতেই হলের ক্যান্টিনও চোখে পড়ে স্নেহার। যাক, এখানে অন্তত কেউ খেতে বসলেই তার কানের কাছে আলু পটলের হিসাব নিয়ে চিল্লাবে না। ক্যান্টিনের সামনে দিয়ে ঘুড়ির সিঁড়ির কাছে এসে দাঁড়াতেই স্নেহা চোখ পিটপিট করে ফেলে। কি একটা অবস্থা! এটা সিঁড়ি নাকি কোনো গোলকধাঁধা? নিজেকে ধাতস্থ করে স্নেহা সিঁড়ি বেয়ে উঠতে থাকে। হলটা প্রধানত 2 ব্লকে বিভক্ত। স্নেহার রুম পড়েছে বি ব্লকে। ব্যাগ হাতে 3 তলায় উঠে স্নেহা খুঁজতে থাকে 303 বি নম্বর রুমটা। খুব একটা বেগ পোহাতে হয় না তাকে। 2 কদম হেঁটে যেতেই রুমটা পেয়ে যায়। হাতের ব্যাগটা রেখে স্নেহা তাকে বুঝিয়ে দেওয়া চাবি দিয়ে লক খুলে রুমে প্রবেশ করে। জানালা বদ্ধ রুমটাতে প্রবেশ করেই তার দমবন্ধ হয়ে আসার উপক্রম হয়। স্নেহা দ্রুত ব্যাগটা রেখে গিয়ে জানালা দুটো খুলে দেয়। সে দিনের বেশিরভাগ সময় ঘরের বাহিরে থেকে বড় হওয়া মানুষ। বাহিরের মুক্ত এবং খোলামেলা পরিবেশে অভ্যস্ত সে। তাই জানালা বন্ধ করে রাখাটা তার নিকট অপছন্দনীয় একটা ব্যাপার।
জানালা খুলে দেওয়ার সঙ্গে সঙ্গেই এক ফালি আলো প্রবেশ করে রুম জুড়ে। এবার রুমটাকে ভালো করে দেখার সুযোগ হয় স্নেহার। 2 সিটের এই রুমটাতে দুটো সিঙ্গেল বেড রয়েছে। রয়েছে দুটো পড়ার টেবিলও। দেয়াল জুড়ে কেমন একটা গোলাপি রঙের প্রলেপ। স্নেহার রুমমেট অবশ্য এখন রুমে উপস্থিত নেই। তবে তার বিছানা, টেবিল এবং দেয়াল জুড়ে ঝুলে থাকা বিভিন্ন আর্টওয়ার্ক দেখে স্নেহা বুঝতে পারে মেয়েটা খুব শৈল্পিক এবং রুচিশীল গোত্রের কেউ। অপরিচিতা মেয়েটার ব্যাপারে আন্দাজ লাগানো বন্ধ করে স্নেহা নিজের বিছানা এবং টেবিলের পানে তাকায়। ধুলো জমা বিছানা, টেবিল পরিষ্কার করার শক্তি খুঁজে পায় না সে। সারারাত দু চোখের পাতা মেলে জেগেছিল সে। তীব্র ঘুম তাকে হাতছানি দিয়ে ডাকছে। ব্যাগ খুলে নিজের দুটো সুতির ওড়না বিছানায় বিছিয়ে নিয়ে ব্যাগগুলোকে লকারে তুলে রাখে সে। বাদবাকি কাজ সব জমা রেখে বিছানায় টানটান হয়ে শুয়ে পড়ে স্নেহা। জীবন নিয়ে ভাবার খুব একটা সময় পায় না। তার আগেই ঘুম তাকে গ্রাস করে ফেলে। শরীর এতটাই ক্লান্ত ছিল যে ঘুমে নিমজ্জিত স্নেহার সময়ের খেয়ালই ছিল না। তার যখন ঘুম ভাঙল তখন সূর্য প্রায় ডুবে যাওয়ার লগ্ন চলছে। স্নেহা আড়মোড়া ভেঙে চোখ মেলে তাকাতেই দেখে তার অপর পাশের টেবিলে বসে একটা মেয়ে মনোযোগ দিয়ে কিছু একটা করছে। মেয়েটা স্নেহার দিকে পিঠ করে থাকায় পরিষ্কার মুখটা দেখা যাচ্ছে না। তবে স্নেহা বুঝে নিল এটাই তার রুমমেট। রুমমেটের থেকে দৃষ্টি ফিরিয়ে নিয়ে স্নেহা আবার চোখ বুঝতে নিলেই তার কিছু একটা মনে পড়ে। তড়িৎ গতিতে সে চোখ মেলে তাকায়। উঠে বসে নিজের ফোনটা বালিশের পাশ থেকে হাতে তুলে নিয়ে সময় দেখে। বিকাল 5:03 তখন। আজকের সবগুলো স্টুডেন্টকে পড়ানোই মিস গেল তার। এর মধ্যে দুজন স্টুডেন্ট কলও দিয়েছিল। ফোন সাইলেন্ট থাকায় স্নেহা সেই কলগুলোর আওয়াজ টের পায়নি। বুকে খিদার টান নিয়েই স্নেহা চোখ বুজে চিম মেরে বসে রো কিছুক্ষণ। তখনই একটা চমৎকার মেয়ের স্বর বলে উঠে গিয়েছেন আপু। স্নেহা চোখ মেলে তাকায়। দেখে চেয়ারে বসে থাকা চমৎকার দেখতে মেয়েটা তার দিকে হাসি মুখে তাকিয়ে আছে। রুচিশীল মেয়েটার চেহারা যেন স্রষ্টার নিখুঁত সৃষ্টির প্রতিচ্ছবি। দুধে আলতা গায়ের রং, মায়ে ভরা চোখজোড়া, লিপস্টিক বিহীন ঠোঁট জোগালো যেন হালকা গোলাপি রঙা ফুলের পাপড়ির মতো দেখতে। স্নেহার একটা বাজে স্বভাব আছে। হাসি খুশি কিংবা সুখী মানুষ দেখলে সে নিজের চোখ ফেরাতে পারে না। না চাইতেও কোথাও একটা তার মনে ভাবনা উদয় হয়, আমি কেন এরকম খুশি হতে পারি না। স্নেহাকে ভাবনায় হারিয়ে যেতে দেখে মেয়েটা নিজেই আবার বলে ওঠে, আপু, আপনি ঘুমিয়েছিলেন বলে আমি ডাকিনি। তৃপ্তি আপু এসেছিলেন। আপনি ঠিকঠাক সেটেল হয়েছেন কি না দেখতে এসেছিলেন। উনার থেকে জানলাম আপনি অ্যাপ্লাইড ম্যাথমেটিক্স ডিপার্টমেন্টের স্টুডেন্ট, সেকেন্ড ইয়ার। আপনার নামটা কিন্তু চমৎকার, স্নেহা। কি মায়া মায়া আদুরে নাম। সুন্দর দেখতে মেয়েটার কণ্ঠস্বরটাও চমৎকার সুন্দর। কি যেন বলে। হ্যাঁ, এই মেয়ের কণ্ঠে নজরুল সঙ্গীত খুব চমৎকার মানাবে বলে স্নেহার মনে হলো। মনে মনে একটা হতাশার নিঃশ্বাসও বুঝে ফেলল। উপরওয়ালা যাকে দেয় তাকে সবই দেয়। স্নেহা ভদ্রতার খাতিরে কেবল প্রশ্ন করে, নাম কি, কোন ডিপার্টমেন্ট, কোন ইয়ার। এর থেকে বেশি কিছু জানার নেই স্নেহার। তাই এই 3টা প্রশ্নই করল সে। মেয়েটা সপ্রতিভ হেসে জবাব দেয়, উইন্দ্রিলা মুনতাহা, ডিপার্টমেন্ট অফ ফাইন আর্টস, ফার্স্ট ইয়ার। এতক্ষণে স্নেহা বুঝতে পারে মেয়েটার এত শৈল্পিক ভঙ্গিতে সব গুছিয়ে রাখতে জানার রহস্য। স্নেহা শুনেছিল শিল্পী গোত্রের মানুষেরা নাকি খুব শৌখিন হয়। এই মেয়েটাও সেরকমই। যাক, স্রষ্টার চমৎকার নিখুঁত দেখতে সৃষ্টি মেয়েটাও হয়তো একদিন চমৎকার সব চিত্রকর্ম সৃষ্টি করবে। ভালোই। স্নেহা শুকনো গলায় বলে, আমার বাহিরে যেতে হবে এখন। পরিচিত হয়ে ভালো লাগলো। অবসরে কথা হবে। এইটুকু বলেই স্নেহা তাদের মধ্যকার কথার ইতি টেনে উঠে পড়ল। তার এখন দ্রুত একটু বাজারে গিয়ে টুকিটাকি জিনিসপত্র কেনাকাটা করতে হবে। উইন্দ্রিলাও সামনে ফিরে নিজের কাজে মনোযোগ দিল। পুলিশের মামলা ভীতির থেকে এক প্রকার বাধ্য হয়েই সামিউলকে রিহ্যাব সেন্টারে পাঠানো হয়েছে। সামিউলের রিহ্যাবে যাওয়ার ব্যাপারটা পুলিশ এসে সব দেখে নিশ্চিত হয়ে গিয়েছে। তবে সামিউল যাওয়ার পর থেকে মুমিনা বেগম কেমন নিশ্চুপ বনে চলে গিয়েছেন। সারাদিন বাসায় চালচুলো বসাননি তিনি। নিজ রুমে আলো নিভিয়ে শুয়ে আছেন। আমিনুল সাহেব অফিস থেকে ফিরে গায়ের পোশাক বদলে লুঙ্গি পরে টিভির সামনে বসেছেন।
টিভি দেখতে দেখতে কখন ঘুমিয়ে পড়েছেন কে জানে। বাকি রইল সায়না, তো মেয়েটা পড়ার টেবিলে বসে থাকলেও পড়ায় তার মন নেই। একে তো ঘরের এমন থমথমে পরিস্থিতিতে তার কেমন দমবন্ধ অনুভব হচ্ছে। তার উপর মায়ের মেজাজের ভয় মুখ ফুটে খিদের কথাটুকুও প্রকাশ করতে পারছে না সে। ভাইয়া যাওয়ার পর মা সারাদিন সোফায় বসে একা একা বিলাপ করেছেন যে ওই কালসাপটা নাকি উনার সংসার এবং সন্তান ধ্বংস করে দিয়ে গিয়েছে। সায়না ভালো করেই বুঝতে পারে যে কালসাপ সম্বোধনটা স্নেহা আপুকেই উদ্দেশ্য করে বলা হয়েছে, কিন্তু তার কিছু বলার সাহস হয় না। বাসার কোনো ঝামেলার মাঝে তার কিছু বলার অনুমতি নেই। হাজার হোক সে তো এখনো বাচ্চা মানুষ। বড়দের মুখের উপর কথা বলাটা বেয়াদবি হয়ে যাবে। তবে মাঝে মধ্যে সায়নার খুব ইচ্ছে করে চিৎকার করে সবাইকে চুপ করিয়ে দিতে। বাসায় সবাই যখন ঝগড়া করে তখন সায়নার ছোট্ট মস্তিষ্কের ভেতরটা দপদপ করতে থাকে। পাখির বাচ্চার ন্যায় দেহটা আতঙ্কে কাঁপতে থাকে। বাড়িটাকে জাহান্নাম বলে মনে হয় তার। ইচ্ছে হয় দূরে কোথাও পালিয়ে যেতে, কিন্তু সায়না তো বাচ্চা মানুষ। তার তো কোথাও একা যাওয়ারও অনুমতি নেই। সায়নার কেবল মুখ বুজে ঘরের অশান্তি সহ্য করার অনুমতি আছে। আপু থাকতে যদিও সেটার পরিমাণ কম ছিল। ঘরে কোনো অশান্তি হলে আপু সুন্দর রুমে এসে দরজা আটকে ফুল ভলিউমে শয়তান দূর করার দোয়া ছেড়ে দিত ফোনে। সেই দোয়ার শব্দে ঘরের অন্য কারো কণ্ঠস্বর পরিষ্কার কানে পৌঁছাত না। মনে হতো আসলেই শয়তান দূর হয়ে যাচ্ছে। সায়না ব্যাপারটাতে বেশ মজা পেত। মাঝে মধ্যে খিলখিলিয়ে হেসে উঠত। স্নেহা আপু তখন কপাল কুঁচকে বলতো, হাসছিস কেন? দেখছিস না শয়তান দূর করছি। তুই চুপচাপ পড়তে বসো। আমার সামনে দাঁত বের করে হিহি করবি না। কানের নিচে একটা দিব না হয়। স্নেহার সেই রাগ মিশ্রিত হুমকি শুনে সায়না আরো হাসত। মনে হতো জগতে শয়তান দূর করার মতো মজার কাজ আর দুটো নেই। কিন্তু এখন আপু নেই। এই থমথমে অশান্তিতে ভরা বাসাটায় সায়না আরো একা হয়ে পড়েছে। প্রতি মুহূর্ত তার কেমন বিষণ্ণ কাটছে। কবে সে উন্মুক্ত হবে? খুঁজে পাবে একটা সুস্থ পরিবেশ? আব্বুর অর্ডার দিয়ে বানানো মোটা জালি বেতের দুটো বাড়ি পিঠে পড়তেই নিতুন তারস্বরে বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বইয়ের দ্বিতীয় অধ্যায় পড়তে শুরু করেছে। নীলা বেগম ছেলেকে শাসিয়ে রান্নাঘরে যেতেই নিতুন হাত পা ছড়িয়ে টেবিলে মাথা এলিয়ে দেয়। তার আর ভালো লাগে না। মিসের অধীনের কথা শুনে তার মনে হয়েছিল আসলে এই পড়াশোনার বিকল্প নেই। কিন্তু আজ সমাজ বই খুলে বসতেই তার মেজাজ গরম হয়ে গিয়েছে। ঔপনিবেশিক যুগের প্রত্নতাত্ত্বিক ঐতিহ্য পড়ে তার কী লাভ হবে? সে একবিংশ শতাব্দীতে বাস করা এক বালক। ঔপনিবেশিক যুগের এত কেচ্ছা জেনে সে কি করবে? হতাশ নিতুন হাই তুলতে তুলতে টেবিল থেকে মাথা তুলে বসতেই পিঠা হাতের রুমে প্রবেশ করে অয়ন। পিঠার মনমাতানো ঘ্রাণে নিতুন আর চোখে তাকায়। দেখে ভাইয়া তার পাশে এসে দাঁড়িয়ে খুব আমোদ করে তেলের পিঠায় কামড় বসাচ্ছে। নিতুন গাল ফুলিয়ে বইয়ের দিকে তাকায়। তার মন গিয়ে উঠে বিদ্রোহের গান। দুশ্মন ভায়া, দুশ্মন আম্মু, দুশ্মন আব্বু, সবাই তার দুশ্মন। আব্বু এনে আম্মুর হাতে জালি বেত তুলে দিয়েছে। আম্মু সেই জালি বেত দিয়ে তাকে দুটো মাইর দিয়ে বলে গিয়েছে স্কুলের পড়া শেষ না করলে আজকে একটাও পিঠা নিতুনের ভাগে পড়বে না। আর এখন ভাইয়া এসে তার পাশে দাঁড়িয়ে পিঠা খেয়ে তাকে লোভ দেখাচ্ছে। কি নিষ্ঠুর সবাই! অয়ন চেয়ার টেনে নিতুনের পাশে বসে সুস্বাদু পিঠায় আরেকটা কামড় বসিয়ে সে প্রশ্ন করে, খাবি? নিতুনকে খোঁচানোর জন্যই প্রশ্নটা করা হয়েছে। প্রশ্নটা করে অয়ন বেশ মজাও পাচ্ছে। নিতুনকে অহেতুক খেপাতে অয়নের খুব মজা লাগে। খোঁচাটা জায়গামতো লাগে। নিতুন মুখ ফুলিয়ে তাকায়। অয়ন হেসে ফেলে। ভাইয়ের পিঠ চাপড়ে বলে, প্যারা নিস না, আম্মু তোর জন্য আলাদা পিঠা রেখেছে। পড়া শেষ কর আগে ভদ্র বাচ্চার মতো। কি পড়ছিস দেখি তো? ওহ, সমাজ। মজার সাবজেক্ট। আমি সব সময় এটাতে 90+ পেতাম। সমাজ বিষয়ের প্রতি ভাইয়ের পারদর্শিতার আলাপ নিতুনের পছন্দ হয় না। সে মুখ কালো করে বলে, তোমার কাছে সব নিরামিষ জিনিসই সবসময় পছন্দ হয়। সমাজ বই কি মানুষ পড়ে? অপ্রয়োজনীয় আলাপ দিয়ে ভর্তি বই। এগুলো শিখে আমার কি লাভ? চাকরি করতে গেলে সেখানে মহারাজা অশোকের জীবনপুঁথি আমার কোন কাজে লাগবে? তোর কাছে তো বীজগণিত অপ্রয়োজনীয় মনে হয়। চাকরিতে এগুলো কাজে লাগবে নাকি না সেসব পরের বিষয়।
চাকরি পাওয়ার জন্য আগে ভালো রেজাল্ট করতে হবে তোর। ভালো রেজাল্টের জন্য এসব পড়া বাধ্যতামূলক। পড়াশোনা নিয়ে খুব বেশি সমস্যা থাকলে একটা বুদ্ধি দিতে পারি। আপাততর জন্য কষ্ট করে ভালো রেজাল্ট করে সকলকে দেখিয়ে দে। পরে ভবিষ্যতে গিয়ে তুই শিক্ষামন্ত্রীর হতে পারিস। তখন নিজের মনমতো নিয়ম অ্যাপ্লাই করে শিক্ষা ব্যবস্থায় পরিবর্তন আনিস। চমৎকার বুদ্ধি না? ভাইয়ের গছিয়ে দেওয়া বুদ্ধি বোধহয় নিতুনের পছন্দ হলো। তাকে ভাবুক দেখালো। না, নিজের ভবিষ্যৎ বদলানোর সুযোগ নেই তো কি হয়েছে? নিজের ভবিষ্যৎ প্রজন্মের জীবন অবশ্যই বদলে দিবে নিতুন। তারা বাচ্চা কাচ্চাদের কখনো এসব অপ্রয়োজনীয় জিনিস পড়তে দিবে না সে। ভবিষ্যৎ প্রজন্মের কথা ভাবতেই নিতুনের দাঁত বেরিয়ে হাসি এলো। সে হাসি হাসি মুখ করেই ভাইয়ের দিকে তাকিয়ে প্রশ্ন করে, ভাইয়া, আর কতকাল মায়ের হাতের রান্না খাবে বলো তো? তোমার মনে হয় না তোমার এখন ভাবির হাতের রান্না খাওয়ার বয়স হয়েছে? আর একটু দেরি করলে তো তোমার মাথার চুলগুলো সাদা হয়ে যাবে। তখন মেয়েরা তোমাকে আঙ্কেল জন করে দিবে। পড়াশোনার কথার মাঝে এরকম অপ্রয়োজনীয় আলাপ শুনে অয়ন সামান্য রাগ দেখিয়ে বলে, আমার বিয়ে নিয়ে তোর এত চিন্তা কেন? নিজের চিন্তা কর আগে। পড়াশোনা না করে গোবেট হলে মেয়েরা তোকেও টাইম পাস জোনে ফেলে দিবে। তখন মজা বুঝবি। পড়তে থাক চুপচাপ। হোমওয়ার্ক কর। তোর মিস তোকে হোমওয়ার্ক দিয়ে যায়নি করার জন্য। মিস তো আজকে আসেনি। পিঠায় শেষ কামড় বসাতে নেওয়া অয়ন থেমে যায়। কিছুটা আগ্রহ নিয়ে প্রশ্ন করে, কেন? সেটা আমি কিভাবে জানব? মিস আসেনি। আমিও কল করিনি। কোনো লজিক্যাল কারণই আছে হয়তো। না হয় পাষাণপ্রিয়া মিস তো ঝড়, তুফান, সিডরের মাঝেও পারলে আমাকে পড়ানোর জন্য এসে হাজির হয়। অয়ন এবার অবাক হয়ে জিজ্ঞেস করে, পাষাণপ্রিয়াকে? নিতুন বিরক্তি নিয়ে জবাব দেয়, কে আবার? স্নেহা মিস। আমি আমার পুরো জীবনে ওনার থেকে পাষাণ মানুষ দেখিনি। কিন্তু মেয়ে মানুষকে শুধু পাষাণ ডাকলে ব্যাপারটা খারাপ দেখায়। তাই সাথে প্রিয়া বসিয়ে ওনাকে পাষাণপ্রিয়া বানিয়ে দিয়েছি। নিতুনের কথা শুনে অয়নকে কিছুটা ভাবুক দেখালো। যদিও স্নেহাকে নিয়ে ভাবা তার কাজ নয়, তবুও এই অনুচিত কাজটা সে করল। নিজ মনে ভাবার চেষ্টা করল স্নেহার না আসার পিছনে কি কারণ থাকতে পারে। বাসায় কি কোনো ঝামেলা হয়েছে? কিন্তু ওই ঝামেলাযুক্ত ভাইটা তো রিহেবে বিদায় হয়েছে। তাহলে কোনো জুৎসই উত্তর খুঁজে না পেয়ে অয়ন একটু আশেপাশে তাকায়। অতঃপর চোরের মতো নিচু স্বরে ছোট ভাইকে জিজ্ঞেস করে, কী কারণে উনাকে এত পাষাণ মনে হয় তোর? ভাইয়ের এরকম প্রশ্ন করার ভঙ্গিমা দেখে নিতুন সন্দিহান চোখে তাকায়। তবে পর মুহূর্তেই নিজের কষ্টের কথা মনে করে টলমল চোখে তাকিয়ে বলে, মিস ভয়ঙ্কর মাইর দেয়। আর এর রিমান্ডে নেওয়া আসামিকেও বোধহয় তোমরা এত জোরে মারো না, যত জোরে উনি আমার পিঠে স্কেল ভাঙে। আমার তো মনে হয় মিসের সাথে জিন আছে। না হয় মিস এত শক্তি কিভাবে পায়? 14 দিন আগে আমার পিঠে উনি এক স্কেল ভেঙেছেন। এখনো সেটার ব্যথায় আমি চিৎ হয়ে শুতে পারি না। মিসের জন্য একটা নতুন নাম রাখা দরকার আসলে। জিনের সর্দারনী নামটা কেমন? জিনের নাম শুনে অয়নের মুখ ফ্যাকাশে হয়ে গেল। তার মনে পড়ে যায় হসপিটালের ঘটনা। কানে ড্রেসিং চলা অবস্থায়ও স্নেহাকে সে সামান্য একটু শব্দ করতে দেখেনি। সাধারণ মানুষের তো একটু হলেও ব্যথা অনুভব হয়। তাহলে কি স্নেহার সঙ্গে জিন থাকার ঘটনাটা সত্যি হতে পারে? অয়নের গ্রামের দাদু বাড়ির পাশের বাড়িতে এক লোক থাকত, মনু মিয়া। লোকে বলতো মনু মিয়ার সঙ্গে নাকি জিন আছে। এই কথা শুনে অয়ন ভয় কখনো মনু মিয়ার আশেপাশে ভিড়ত না। তবে এখন কি তার নিতুনের মিসের থেকেও দূরে থাকা উচিত? বড় ভাইয়ের ফ্যাকাশে মুখখানা দেখে নিতুন ভারী মজা পায়। তার ভাই পৃথিবীতে দুটো জিনিসকে সবথেকে বেশি ভয় পায়। এর মধ্যে একটি হলো ভূত প্রেত। তবে অয়নের ভয়ের ধরনটা ভিন্ন। সে সাধারণত কখনো ভয় পায় না। তবে কেউ যদি তার সামনে ভূত প্রেত নিয়ে কথা তুলে তখন তার মধ্যে ভয় কাজ করা শুরু করে। এছাড়া সে নিজ থেকে কখনো জিন ভূতের কথা স্মরণ করে না। নিজের মজার ইতি টেনে নিতুন বলে, আমি তো মজা করছিলাম। তুমি কি সত্যি ভেবে বসলে? পুলিশ হয়েও কি পরিমাণ ভীত তুমি? নিতুনের মজা ধরতে পেরেই অয়নের চোয়াল শক্ত হয়ে যায়। সে ভারী রাগ দেখিয়ে বলে, কে ভয় পেয়েছে? হ্যাঁ, তাছাড়া তোর লজ্জা করে না? নিজের মিসের নামে বানিয়ে কথা বলিস কেন?
এই শিক্ষা দেই তোকে আমরা। নিতুন হাই তুলতে তুলতে বলে। প্রশ্ন আমিও তুলতে পারি। চোরের মতো আমার মিসের ব্যাপারে প্রশ্ন করো কেন? মেয়ে মানুষের প্রতি এভাবে চোরের মতো আগ্রহ দেখানো তোমাকে শোভা পায়? ছোট ভাইয়ের কাছে পরাজিত হয়ে অয়নের চেহারা থমথমে রূপ ধারণ করে। রাগে সে চেয়ার ছেড়ে উঠে রুম থেকে বেরিয়ে যেতে যেতে গলা ছেড়ে ডাকে, আম্মু, আম্মু। নিতুন পড়াশোনা করছে না, আমার সঙ্গে বেহুদা আলাপ শুরু করেছে। অয়নের কথার পিঠেই রান্নাঘর থেকে নীলা বেগমের কণ্ঠস্বর ভেসে আসে, ওই অসভ্যের বাচ্চার পিঠে দুটো কিল বসাও তো, বাবা। মায়ের আদেশ বাক্য শুনে নিতুন মুখ ভেঙচি কেটে বলে, আমাকে অসভ্যের বাচ্চা বলা মানে বাবাকে অসভ্য বলা? আহ! বাবা যদি জানতো, আমার কারণে দিনরাত ওনাকে আম্মুর থেকে কত গালমন্দ পেতে হয়। স্নেহার হলো জীবনের দ্বিতীয় দিন আজ। গতকাল প্রয়োজনীয় টুকটাক জিনিস কিনে হলে ফিরে সব গুছিয়ে নিতে গিয়ে বেশ দেরি হয়ে গিয়েছিল তার। মধ্যে কেবল কিছুক্ষণের বিরতি নিয়ে ক্যান্টিন থেকে রাতের খাবারটা খেয়ে এসেছিল। অতঃপর মধ্যরাত অবধি জেগে নিজের প্রয়োজনীয় কিছু কাজ সেরে ঘুমিয়ে পড়ে সে। ভাগ্যিস তার রুমমেট মেয়েটা তার সেই ব্যস্ততার মাঝে তাকে সামান্যতম বিরক্ত করেনি। মেয়েটা অতিরিক্ত বাচাল প্রকৃতির হলে স্নেহার তার সঙ্গে একই রুমে থাকতে বেশ অসুবিধা হয়ে যেত। ভাগ্যিস সেই ঝামেলাটুকু আপাতত পোহাতে হবে না তার। সকাল সকাল আড়মোড়া ভেঙে ঘুম থেকে উঠতেই স্নেহার চোখ যায় রুমে উপস্থিত অপর টেবিলটার দিকে। একটা দিলেরালা টি শার্ট এবং প্লাজো পরিহিত ঐন্দ্রিলা নিজ টেবিলের চেয়ার টেনে বসে আছে। মাথার চুলগুলোকে উঁচু করে খোপা করে রেখেছে সে। তার সামনে দাঁড় করানো বেশ বর্ষর একটা ক্যানভাস। বাম হাতে রয়েছে একটা কাঠের আর্ট প্যালেট। সেই প্যালেটে দক্ষ ভঙ্গিতে রং মিশিয়ে তাতে তুলি ছোঁয়াচ্ছে ঐন্দ্রিলা। অতঃপর সেই তুলির নরম ছোঁয়ায় রাঙিয়ে দিচ্ছে ক্যানভাসের সাদা পাতা। ক্যানভাসটা উল্টো দিকে ফিরিয়ে রাখায় ঐন্দ্রিলা ঠিক কি আছে তা দেখার সুযোগ হলো না স্নেহার। সে অবশ্য বিশেষ আগ্রহ দেখালো না, বরং নীরবেই বিছানা ছেড়ে নেমে গেল বিছানা ঝাড়ার ঝাড়ু খুঁজতে। স্নেহাকে উঠে যেতে দেখে ঐন্দ্রিলা নিজের হাত থামিয়ে মিষ্টি হেসে বলে, গুড মর্নিং, আপু। বিছানা গোছাতে ব্যস্ত স্নেহা ভদ্রতার খাতিরে কেবল জবাব দেয়, গুড মর্নিং। ব্যাস। এরপর দুটো মানুষের মধ্যে দ্বিতীয় কোনো বাক্য বিনিময় হয় না। দুজনেই নিজেদের কাজে মনোযোগ দেয়। কেউই কারো ব্যক্তিগত জীবনে আগ্রহ দেখায় না। স্নেহা অবশ্য বিছানা গুছিয়ে চলে যায় ব্রাশ করে, হাত মুখ ধুয়ে রেডি হতে। আজ ক্লাস শেষ করে যথাসময়ে তার স্টুডেন্ট পড়াতে যেতে হবে। ভুলেও মিস দেওয়া যাবে না। সামনের দিনগুলোতে খুব প্রেশার যাবে তার উপর দিয়ে। একে তো তার নিজের উপর দিয়ে কোর্স ফাইনালের ধকল যাবে। অপরদিকে নিতুন এবং তনু নামক আরেকটা স্টুডেন্টেরও মধ্যবার্ষিক পরীক্ষা শুরু হতে চলেছে। নিজের পাশ করাটা যেমন জরুরি, তেমনি স্টুডেন্টগুলোকেও পাশ করানোর গুরুদায়িত্ব রয়েছে তার উপর। আগামী 1 মাস হাত থেকে স্কেল নামানোর সুযোগ পাবে না সে। এসব আন্ডা বাচ্চাদের সঙ্গে বেতের ভাষায়ই কথা বলে সে। এর বাহিরে মিষ্টি মধুর কথা স্নেহার মুখ দিয়ে আসে না। গাঢ় নীল রঙের পরিপাটি ইউনিফর্মের সুশ্রী চেহারার এসপি অয়ন থানার সার্কেল অফিসের নিজস্ব কেবিনটায় প্রবেশ করে। তার কাঁধে ঝকঝকে রূপালী ব্যাজে লেখা হয়েছে এসপি। নিচে লেখা তার সার্কেলের নাম, সাভার। ব্যাজের পাশে টানটান করে লাগানো কাঁধের ফিতায় 3টি রূপালী তারকা রয়েছে, যা তার পদমর্যাদা প্রকাশ করছে। বাঁ পাশে বুক পকেটের উপর আঁটা রয়েছে তার নামফলক, যেখানে ইংরেজি গোটা অক্ষরে কালো ব্যাকগ্রাউন্ড এবং সাদা হরফে লেখা, এয়ন মাহমুদ। বুকে চকচকে ছোট একটা রঙিন ব্যাজ, যেখানে লাল সবুজ পতাকার ছায়ায় লেখা, বাংলাদেশ পুলিশ। কোমরে শক্ত করে বাঁধা কালো চামড়ার বেল্টে ঝোলানো তার সার্ভিস পিস্তল। বিগত 1-2 দিনে অয়নকে সিভিল গেটআপে দেখে অভ্যস্ত থানার লোকেরা আজ প্রথম তাকে ইউনিফর্মে দেখল। এবং দেখতেই তাদের মাঝে সামান্য ভয় কাজ করল। বলা হয়ে থাকে সিনিয়র অফিসারের ইউনিফর্ম যতটা পরিপাটি হয়, কাজ নিয়ে তিনি ততটাই খুঁতখুঁতে হন। খুঁতখুঁতে সিনিয়র আবার সকলের পছন্দ হয় না। এরকম অফিসারদের মেজাজ সাধারণত ঠান্ডা হয়, তবে সামান্য এদিক ওদিক হলেই সে মেজাজ তুঙ্গে চলে যেতে সময় লাগে না। অয়ন নিজের কেবিনে প্রবেশ করে চেয়ারে বসতেই তার পিছু রুমে প্রবেশ করেন ওসি মনিরুল। ভদ্রলোক এসেই প্রথমে বলেন, স্যার,
আপনি যেই ড্রাগ ডিলারকে ধরতে বলেছিলেন তাকে গতকাল রাতে ধরে আনা হয়েছে। ফোন বাজেয়াপ্ত করে ছেলেটাকে প্রশ্ন করে যাওয়া হচ্ছে রাত থেকে, কিন্তু এখনো গুরুত্বপূর্ণ কোনো কথা বের করা সম্ভব হয়নি। ফোন থেকে কিছু পাওয়া গিয়েছে। ফোন এখনো চেকিংয়ে আছে, স্যার। সম্পূর্ণ চেকিং শেষ হতেই আপনাকে রিপোর্ট করা হবে। কোনো ক্লু পাওয়া যায় কি না দেখা যাক। আচ্ছা, আমাকে আপডেট জানবেন। এবং অয়নের সম্পূর্ণ কথা শেষ হওয়ার পূর্বেই তার কেবিনে হুড়মুড়িয়ে প্রবেশ করে একজন কনস্টেবল। ওসি মনিরুল চোখ রাঙিয়ে ধমকে ওঠে। এগুলো কেমন অভদ্রতা! স্যারের রুমে প্রবেশের পূর্বে নক করতে হয়, জানো না? অনুমতির প্রয়োজন নেই। কনস্টেবল ভীত ভঙ্গিতে জবাব দেয়, দুঃখিত স্যার, আসলে ডিসি স্যার এসেছেন থানায়। একদম বিনা নোটিশে এসে হাজির হয়েছেন। সবাই উনাকে নিয়ে ব্যস্ত হয়ে পড়েছেন। আমি ভাবলাম দ্রুত এসে আপনাদের জানানো উচিত। ডিসি স্যারের কথা শুনতে অয়ন অবাক হলো। আব্বু থানায় এসেছে? কেন? কী কারণে? অয়নকে তো ব্যাপারে কিছু জানায়নি। তাছাড়া ডিসি সাহেব খুব জরুরি কোনো কাজ ছাড়া কখনো থানা পরিদর্শনে যায় না। তাহলে কি জরুরি কোনো ব্যাপারেই আব্বু থানায় হাজির হয়েছে? অয়ন চেয়ার ছেড়ে সোজা হয়ে উঠে দাঁড়াতেই তার কেবিনের দরজা ঠেলে দাঁড়ায় আরেকজন কনস্টেবল। ঠিক পরপরই রুমে প্রবেশ করেন ডিসি কামরুল মাহমুদ। ওসি মনিরুল সহ উপস্থিত অন্য কনস্টেবল আদবে নতজানু হয়ে ডিসি সাহেবকে সালাম দেয়। অয়নও বেশ স্বাভাবিক ভঙ্গিতেই সালাম দিয়ে বলে, আসসালামু আলাইকুম, স্যার। ডিস্ট্রিক্ট কমিশনার সকলের সালামের জবাব নিয়ে নিজের ছেলের চোখে চোখ রেখে বাকিদের উদ্দেশ্যে বলে, আমার ছেলের সঙ্গে একান্তে কিছু কথা বলার প্রয়োজন। কামরুল সাহেবের কথা শুনে সকলে বেশ অবাক হয়। অপ্রস্তুত হয়ে পড়ে অয়নও। সে কখনো কোথাও গিয়ে নিজের আব্বুর পরিচয় বিলিয়ে বড় হয়নি। তার চাকুরি জীবনেও হাতে গোনা 2-4 জন মানুষ বাদে আর কেউই জানে না যে সে ডিসি কামরুল মাহমুদের ছেলে। ব্যক্তিগতভাবেই ব্যাপারটা অয়নের অপছন্দনীয়। কারণ এতে করে মানুষ বিভিন্ন ধরনের মনগড়া কথা বলার সুযোগ পাবে বলে সে মনে করে। তাদের মনে ধারণা তৈরি হবে যে অয়ন বোধহয় নিজের বাবার জোরে এতদূর এসেছে। আব্বুর এহেন পরিচয় প্রকাশে অয়নের মুখে অসন্তোষ প্রকাশ পায়। তবুও সে নীরব। রুমে উপস্থিত বাকিরা নিজেদের বিস্ময়তা চেপে গিয়ে রুম থেকে বেরিয়ে যায়। কামরুল সাহেব নিজ থেকেই এগিয়ে এসে ছেলের মুখোমুখি একটা চেয়ার টেনে বসে। অয়নকে মুখ কালো করে দাঁড়িয়ে থাকতে দেখে কামরুল সাহেব বলেন, দাঁড়িয়ে আছো কেন? বসো। অয়ন বসে। টেলিফোন হতে কল করে কামরুল সাহেবের আপ্যায়নের জন্য ব্যবস্থা করতে বলে। অতঃপর কান থেকে টেলিফোনটা নামিয়ে নিজের আব্বুর দিকে তাকিয়ে বলে, সবার সামনে আমি তোমার ছেলে এটা বলা কি জরুরি ছিল? কামরুল সাহেব কপাল কুঁচকে বলেন, লুকানোর মতো কারণ তো দেখছি না। অয়ন দাঁতে দাঁত চেপে বলে, ওরা এখন আমাকে নিয়ে গসিপ করবে। বলবে তোমার বদৌলতে হয়তো আমার চাকরি হয়েছে। রাত দিন জেগে পড়াশোনা করে আমার বিসিএস এক্সাম দেওয়ার মূল্যটা তাহলে কোথায় থাকবে? কামরুল সাহেব থমথমে গলায় উত্তর দেয়, দুনিয়ার মানুষের কাজই হচ্ছে ভাবা। নিজেদের ভাবনার জগতে এক এক মানুষকে নিয়ে তাদের এক এক মতামত। সেই মতামতগুলো সত্য হোক নাকি মিথ্যা সেটা তারা কখনোই দেখবে না। নিজেদের ভাবনাকে চিরন্তন সত্য বলে মেনে আসাটাই তাদের স্বভাব। তাদের ভাবসাবটাই এমন যেন তোমার 2 কাঁধের ফেরেশতার সঙ্গে তাদের খুব খাতির। দেখলে মনে হবে তোমার সকল আমলনামা তাদের মুখস্থ। এরকম সবজান্তা মানুষ কি ভাববে বা বলবে তা নিয়ে ভাবাটা নিজের প্রতি এক প্রকার অপমান। আব্বুর কথাগুলো অয়নকে প্রভাবিত করে। আসলেই তো, কে কি ভাববে তা ভেবে সে এত অস্থির হচ্ছে কেন? সে নিজে তো জানে যে সে কখনো অসৎ পন্থা অবলম্বন করেনি। তাহলে মানুষের ভুল ধারণাকে সে কেন ভয় পাচ্ছে? অয়নের রাগটা মুহূর্তেই নাই হয়ে যায়। সে কিছুটা লজ্জিত বোধ করে বলে, সরি আব্বু, আমার ওভাবে প্রশ্ন করাটা ঠিক হয়নি। তুমি ঠিক বলেছ। কামরুল সাহেব নীরবে দেখেন ছেলের মুখে ফুটে ওঠা লজ্জিত বোধের ছাপটুকু। উনার বুকের গভীরে এক প্রশান্তি এসে ভিড়ে। মনে মনে একটা স্বস্তির নিঃশ্বাস ফেলেন তিনি। হয়তো কোনো গোপন নেক কাজের বিনিময়ে আল্লাহ উনাকে এত চমৎকার একটা ছেলে নেয়ামত স্বরূপ দিয়েছেন। এই যুগের তরুণদের দেখে উনি প্রায়ই চিন্তিত হন।
উচ্ছ্বাস এবং উচ্ছৃঙ্খলার দাপটে এদের পা মাটিতে পড়ে না। অথচ উনার ছেলে অয়ন যেন সেই স্রোতের বিপরীতে চলছে। চোখে মুখে মায়া এবং সরলতা, আচরণে ভদ্রতা, ব্যবহারেও সকলের প্রতি নম্রতা। কখনো আম্মু আব্বুর মুখের উপর দ্বিতীয় কথা বলে না। সকলের সঙ্গে ডাউন টু আর্থ আচরণ করে। বিলাসিতা থেকেও নিজেকে শত হাত দূরে রাখে। আর অয়নের সবথেকে বেশি চমৎকার যেই ব্যাপারটি রয়েছে সেটি হলো তার শেখার মানসিকতা। কামরুল সাহেব প্রায়ই মুগ্ধ হয়ে দেখেন অয়নকে কিছু বললে অয়ন সেটা হালকা করে উড়িয়ে দেয় না, বরং মনোযোগ দিয়ে সেই কথার অর্থ বোঝার চেষ্টা করে। এছাড়া নিজের দ্বারা কোনো ভুল হলেও সেটা উপলব্ধি হওয়া মাত্রই স্বীকার করে নেয়। সবকিছু মিলিয়েই কামরুল সাহেব অনুভব করেন যে এই ছেলেই উনার সবথেকে বড় সাফল্য। এই বড় পদ, সম্পদ কিংবা দামি কিছুই উনার কাছে মূল্যবান নয়, বরং অয়নই উনার জীবনের শ্রেষ্ঠ প্রাপ্তি। কামরুল সাহেবের ভাবনার মাঝেই কেবিনের দরজায় কেউ নক করে। অয়ন অনুমতি দিতেই একটা ছেলে ট্রে হাতে রুমে প্রবেশ করে। ডিসি এবং এসপি স্যারের জন্য গরম গরম চা, কলিজা সিঙ্গারা, বিস্কুট এবং ইত্যাদি সাজিয়ে নিয়ে এসেছে সে। ছেলেটার হাতে 3টা 100 টাকার নোট ধরিয়ে দিতেই ছেলেটা হেসে অয়নকে ধন্যবাদ জানিয়ে বেরিয়ে যায়। অয়ন নিজের আব্বুর দিকে একটা চায়ের কাপ এগিয়ে দিয়ে এবার প্রশ্ন করে, তুমি হঠাৎ থানায় এলে যে? তখন বললে জরুরি কথা আছে। কিছু হয়েছে, আব্বু? কামরুল সাহেব এবার নিজের এখানে আসার উদ্দেশ্য খোলাসা করে বলেন, আমার কানে খবর এসেছে যে এমপি আক্তার সাহেবের দলের লোককে তোমার কথায় থানায় নিয়ে আসা হয়েছে। অয়ন বুঝতে পারে আসল ঘটনা। সে কিছুটা হেসে বলে, বাব্বা, খবরটা তোমার কানে কে দিল? এমপি আক্তার নিজে কল করেছে নাকি? কামরুল সাহেব বলে, তার মানে ঘটনা সত্য। অয়ন এবার একটা দীর্ঘশ্বাস ফেলে বলে, একটা ড্রাগ ডিলিং কেসে ছেলেটাকে অ্যারেস্ট করা হয়েছে, আব্বু। এখানে মন্ত্রীর বিচলিত হওয়ার কারণ দেখছি না আমি। তবুও যদি উনি অতিরিক্ত বিচলিত হন তবে আমার সন্দেহের তীর উনার দিকেও যাবে। তুমি এখানে কেন এসেছো সেই কারণটা হয়তো আমি বুঝতে পেরেছি। কিন্তু আব্বু, তুমি অন্তত আমাকে এখন কেসে ইনভলভ হতে নিষেধ করো না। আমি তোমাকে নিষেধ করতে তো আসিনি, বাবু। শুধু জানাতে আসলাম। মন্ত্রী সাহেবের কল করার মানে হলো জলঘোলা আছে। তোমার কাজে বাধা দিব না, কিন্তু একটু সমঝে চলো। নিজের দায়িত্ব পালন করো, কিন্তু কাউকে শত্রু বানানোটা এড়িয়ে চলো। তোমার আম্মুর হাজার বাধা অমান্য করে আমি তোমাকে এই পেশা বেছে নেওয়ার অনুমতি দিয়েছি। তোমার সামান্যতম ক্ষতি হলে তোমার আম্মু উন্মাদ হয়ে যাবে। অয়নের ঠোঁটের কোণে হাসি ফুটে ওঠে। আম্মু তাকে কতটা ভালোবাসে তা তার অজানা নয়। তবে আম্মুর দোহাই দিয়ে তাকে সতর্ক করা আব্বু যে তাকে ভালোবাসে, সেটাও সে ভালো করে জানে। বাপ ছেলে আরো 10-15 মিনিট টুকটাক জরুরি আলাপ করে চায়ের চুমুকের ফাঁকে ফাঁকে। কামরুল সাহেব উঠে দাঁড়াতেই অয়নও এগিয়ে আসে নিজের আব্বুকে গাড়ি পর্যন্ত এগিয়ে দিয়ে আসতে। রুম থেকে বের হতেই সকল অফিসাররা কামরুল সাহেবকে সালাম দিতে থাকে। কামরুল সাহেবও খুশমেজাজে সকলের সালাম জবাব দিতে থাকে। থানার গেটের কাছে পৌঁছাতেই হুট করে তিনি পিছনে ঘুরে ছেলেকে উদ্দেশ্য করে বলে, ওহ, আমি তো বলেই গিয়েছিলাম, তোমার আম্মু তোমার জন্য দুপুরের খাবার পাঠিয়েছে, বাবু। এখন থেকে বাহিরের খাবার খেতে নিষেধ করেছে। তোমার জন্য প্রতিদিন বাসা থেকে খাবার পাঠানো হবে। অয়নের সঙ্গে ওসি মনিরুর সহ আরও কয়েকজন অফিসার দাঁড়িয়ে ছিল। সকলের সামনে এভাবে বাবু ডাকায় অয়ন লজ্জায় পড়ে যায়। অভিমান নিয়ে কিছুটা গাল ফুলিয়ে তাকিয়ে আব্বুর দিকে। কামরুল সাহেব ছেলের অভিমান বুঝলেন না। উল্টো বললেন, মনে করে খাবার খেয়ে নিও, বাবু। তোমার আম্মু কিন্তু রাগ হবে। আমি যাই তাহলে। কামরুল সাহেব চলে যান। অয়ন হতাশ ভঙ্গিতে টিফিন ক্যারিয়ারের ব্যাগ হাতে নিয়ে দাঁড়িয়ে আশেপাশের অফিসারদের ঠোঁট টিপে হাসির আভাস সে ভালোই টের পাচ্ছে। হতাশায় তার বুক চিরে আবারও দীর্ঘশ্বাস বেরিয়ে আসে। 29 বছরের পুরুষ হয়ে যাওয়ার পরও আম্মু আব্বু এখনও তাকে বাচ্চাদের মতোই ট্রিট করে। ব্যাপারটা মন্দ নয়। তবে মাঝে মধ্যে একটু অয়নকে লজ্জায় পড়তে হয়। এই যা ক্লাস শেষ করে সবে ক্যাম্পাস থেকে বেরিয়েছে স্নেহা, উত্তপ্ত গরমে তার মেজাজ তুঙ্গে উঠে আছে। মেজাজ তুঙ্গে ওঠার পিছনে অবশ্য কারণ আছে। তার কোর্স ফ্যাকাল্টির বেহুদা ভাব।
ক্লাসে ঢুকেই টাকলা লোকটা অহেতুক ফাফর দেখাতে থাকে, যেন জগতে তিনি একাই শিক্ষিত এবং বাকি সব গরু ছাগল। সেই ফাফরবাজ লোকের সঙ্গে আজ ক্লাসের সকলের সামনে স্নেহার তর্ক লেগে গিয়েছে। চুপচাপ বসে থাকা স্নেহাকে ভদ্রলোক হঠাৎই দাঁড় করিয়ে বুলেটের গতিতে প্রশ্ন করা শুরু করে। অতঃপর স্নেহাকে উত্তর দেওয়ার সুযোগ না দিয়েই তার উপর আরোপ লাগিয়ে দেয় তার নাকি ক্লাসে মনোযোগ নেই। অহেতুক কথা শুনে স্নেহারও মেজাজ চটে যায়। এ নিয়ে ভদ্রলোককে সে দুটো তোত্তারা উত্তর দিতেই অসভ্য লোক রেগেমেগে আগুন হয়ে যায়। টাকলু চান্দিটা দিয়ে যেন আগুন বের হতে থাকে উনার। স্নেহার কি যায় আসে তাতে? সে অসভ্য লোকের সেইরাকে 2 টাকার পাত্তা দেয় না। যদিও তোত্তারা উত্তর দেওয়ার বিনিময়ে তাকে বেয়াদব তকমা পেতে হয়েছে, কিন্তু সেটা স্নেহার জন্য নতুন কিছু না। দুনিয়াতে সত্যবাদীর অন্যতম সমার্থক শব্দ বেয়াদব। নিজের হাতঘড়ির দিকে তাকিয়ে সময়টা দেখে নেয় স্নেহা। গরম মেজাজ নিয়ে আপাতত নিতুনকে পড়াতে যেতে ইচ্ছে হচ্ছে না তার। মনে মনে সিদ্ধান্ত নেয় আগে 5 মিনিট বসে সে নিজের মাথা ঠান্ডা করবে, তারপর পড়াতে যাবে। একটা বিশাল ছায়া দেওয়া গাছ দেখে সেটার নিচে ফুটপাতে বসে পড়ে স্নেহা। গরমে ত্যক্ত হয়ে খোলা চুলগুলোকে হাতখোপা করে নেয় সে। এতে যদিও তার কানের ড্রেসিংটা দৃশ্যমান হয়, তবে স্নেহা সেটার পরোয়া করে না। ব্যাগ খুলে একটা অল টাইম বনরুটির প্যাকেট বের করে সে। এর সঙ্গে একটা সাগর কলা। সকালে ক্লাসে যাওয়ার আগে কিনে ব্যাগে রেখে দিয়েছিল সে। আপাতত দুপুরে হাতে ভাত খাওয়ার মতো সময় নেই দেখে কলা বনরুটি খেতে শুরু করে সে। এর সঙ্গে অফুরন্ত সময় নিয়ে দেখতে থাকে পথচারীদের আনাগোনা। হুট করেই কোথা থেকে একটা কালো রঙের কুকুর লেজ নাড়াতে নাড়াতে এসে স্নেহার আশপাশ দিয়ে ঘুরঘুর করতে থাকে। স্নেহা লক্ষ্য করে কুকুরটার গতিবিধি। নীরবে সে সামান্য বনরুটির টুকরো ছিঁড়ে তার সামনের রাস্তায় রাখে। ক্ষুধার্ত কুকুরটা সঙ্গে সঙ্গে সেই টুকরোটার গন্ধ শুকে নিয়ে তা খেতে শুরু করে। এই অলস দুপুরবেলায় স্নেহা যেন একটা সঙ্গী পেয়ে গেল। এত মানুষের ভিড়ে একটা পশু সঙ্গী, যার শান্ত উপস্থিতি স্নেহাকে একাকী বোধ করাচ্ছে না। স্নেহা আবারও বনরুটির একটা টুকরো ছিঁড়ে দেয় কুকুরটাকে। কুকুরটা খেতে খেতে একবার চোখ তুলে তাকায় তার দিকে, যেন নীরবে কৃতজ্ঞতা জানাচ্ছে। বেশিরভাগ সময় নীরব থাকা স্নেহা নিজের এই সঙ্গীর সঙ্গে কথা বলতে শুরু করে। কণ্ঠে মৃদু তাচ্ছিল্য নিয়ে প্রশ্ন করে, কি রে, চাল আলুর দাম বেড়েছে দেখে কি ক্ষুধা নিয়ে পথে পথে ঘুরছিস? খাবার দেয় না কেউ তোকে? কুকুরটা কোনো জবাব দেয় না, শুধু লেজ নাড়ায়। হালকা বাতাস বইছে গাছের পাতার ফাঁক দিয়ে। স্নেহা একটা দীর্ঘশ্বাস ফেলে ব্যাগ থেকে বোতল বের করে। নিজে অর্ধেক পানিটুকু পান করে নিয়ে কুকুরটার দিকে তাকায়। কুকুরটারও বোধ হয়ে তেষ্টা পেয়েছে, কিন্তু স্নেহার কাছে তাকে পানি খাওয়ানোর কোনো উপায় নেই। আপাতত উপায় খুঁজে বের করার মতো সময়ও স্নেহার হাতে নেই। সে উঠে দাঁড়িয়ে কুকুরটার দিকে তাকিয়ে বলে, পানির হিসাব বাকি রইল, আরেকদিন খাইয়ে পুষিয়ে দিবনি। আমি তোকে খুঁজতে পারবো না, তুই আমাকে খুঁজে নিস। বলেই স্নেহা ঘুরে চলে যেতে নেয়, কিন্তু কি ভেবে যেন থেমে যায়। ঘুরে তাকায় কুকুরটার দিকে। কালো কুকুরটা তখনও তার দিকে তাকিয়ে। স্নেহা নিজের স্বভাব বহির্ভূত একটা কাজ করে। সামান্য ঝুঁকে কুকুরের মাথায় হাত বুলিয়ে দেয়। তার মাঝে নিজের হাত নোংরা হওয়ার চিন্তা নেই, বরং সামান্য মায়া রয়েছে। কণ্ঠে নিজের প্রতি এক প্রকার তাচ্ছিল্য নিয়ে সে বলে, তোর মাথায় হাত বুলানোরও মানুষ আছে, অথচ দেখ মানুষ হওয়া সত্ত্বেও আমি কখনো টের পাইনি কেউ মাথায় হাত বুলিয়ে দিলে কেমন লাগে। কুকুরটা আবারও লেজ নাড়ে। স্নেহার সঙ্গে সঙ্গে নিজের হাত সরিয়ে নেয়। উল্টো ঘুরে হাঁটা শুরু করে সে। খেয়ালই করে না যে রাস্তার অপর প্রান্তে বাইক নিয়ে দাঁড়ানো কেউ একজন পুরো দৃশ্যটা মনোযোগ দিয়ে পরখ করেছে। স্নেহার অজানা রয়ে যায় ব্যাপারটা। নিতুনের পাশের চেয়ারে বই হাতে বসে আছে স্নেহা। খোলা পৃষ্ঠার হাইলাইট করা লাইনগুলো হতে একের পর এক প্রশ্ন করে যাচ্ছে ও। তবে বেশিরভাগ জানা প্রশ্নের উত্তরও নিতুন ঠিকঠাক দিতে পারছে না। এর পিছনে কারণ হলো তার অমনোযোগী আচরণ। আপাতত তার সবটুকু মনোযোগ মিসের কানের দিকে। সে ভূত দেখার মতো মুখ করে মিসের কানের দিকে তাকিয়ে আছে। যথাযথ জবাব না পেয়ে নিতুনের দিকে তাকাতেই স্নেহা লক্ষ্য করে ব্যাপারটা। তার খেয়াল হয় যে তখন ক্যাম্পাসের সামনে চুল খোপা করার পর সেই চুল খোলার কথা আর মনে ছিল না তার।
এর আগে যেদিন পড়াতে এসেছিল সেদিন তো খোলা চুল দিয়ে কান ঢেকে রেখেছিল সে। কিন্তু আজ অসাবধানবশত ব্যাপারটা মাথা থেকে বেরিয়ে যাওয়ায় এখন নিতুনের এই কৌতূহলের মুখে পড়তে হলো তার। মিসকে তাকাতে দেখে নিতুন আগ্রহ নিয়ে প্রশ্ন করে বসে, মিস, আপনার কি গতকাল অ্যাক্সিডেন্ট হয়েছে কোনো? এজন্যই আসেননি? কানে কি বেশি ব্যথা পেয়েছেন? নিতুনের প্রশ্নের পিঠে স্নেহা থমথমে গলায় জবাব দেয়, পড়ার বাহিরে অন্য কোনো বিষয়ে আমার সঙ্গে কথা বলতে নিষেধ করেছি আমি তোমাকে। হ্যাঁ, কিন্তু আপনাকে দেখে চিন্তা হচ্ছে বলে আমি প্রশ্ন করলাম। তোমার এসব জেনে লাভ নেই। 5 মিনিট সময় দিচ্ছি, আরেকবার রিভিশন দিয়ে নাও। এবার পড়া ধরলে যদি না পারো তাহলে মায়ের একটাও মাটিতে পড়বে না। নিতুনের আর সাহস হয় না মিসকে খাটানোর। তবে তার কৌতূহলও দমে না। অপ্রয়োজনীয় ব্যাপারের প্রতি তার আগ্রহ বরাবরই বেশি। তাই তো বইয়ের দিকে তাকিয়ে সে মনে মনে কল্পনা করতে থাকে মিসের সঙ্গে কি হয়েছে। সাভারে কি কানকাটা ছিনতাইকারীর আনাগোনা শুরু হয়েছে? তারা কি দিনে দুপুরে মেয়েদের কান কেটে দেয়? কি ভয়ঙ্কর ব্যাপার! ভাইয়া ফিরলে ভাইয়াকে ব্যাপারটা জিজ্ঞেস করে নিশ্চিত হতে হবে। ঢাকা শহরে অবস্থিত রিহ্যাবিলিটেশন সেন্টারের বিকেল বেলার দৃশ্য। উঁচু বাউন্ডারি ওয়াল এবং সিসিটিভি ক্যামেরা দ্বারা নিয়ন্ত্রিত সেন্টারে বর্তমানে অবস্থান করছে সামিউল। একটা টি শার্ট এবং ট্রাউজার পরিহিত, তার চোখে মুখে ঘুম এবং বিরক্তির ছাপ। তার হাতে রয়েছে একটা কাগজ এবং কলম। সেলফ রিফ্লেকশন নিয়ে লিখতে বলা হয়েছে সকলকে। অন্যরা খোলা অডিটোরিয়ামের মেঝেতে বসে লেখায় মুশকুল হলেও সামিউলের সেদিকে ধ্যান নেই। সে ভিন্ন এক জগতে ঘুরে বেড়াচ্ছে। যে এই জগৎ জুড়ে কেবল ক্ষোভ, প্রতিহিংসা এবং আগুন জ্বলজ্বল করছে। ভাবনায় ডুবে থাকা সামিউলের হাতের কলম যেন আপন গতিতে চলছে। কাগজ জুড়ে অদ্ভুত সব আঁকিবুকি করছে। তার ঠোঁট দুটো কণ্ঠের প্রবল ঘৃণা নিয়ে বিড়বিড়িয়ে ওঠে। আমাকে এই জাহান্নামে পাঠিয়ে তুই গায়ে বাতাস লাগিয়ে ঘুরছিস। তোকে সামনে পেলে আমি তোর 1000টা টুকরা করব। 1000টা! প্রচণ্ড ক্রোধ থেকেই সামিউল হাতের কলমটা আছড়ে ফেলে। তার পাশে বসে থাকা 19 বছর বয়সী রবি ব্যাপারটা লক্ষ্য করে প্রশ্ন করে, কি হয়েছে? কোনো সমস্যা? সামিউল চোয়াল শক্ত রেখে জবাব দেয়, এই জাহান্নামের মতো জায়গাটা অসহ্যকর লাগছে আমার। রবি অবাক হয়ে চারিপাশে তাকায়। জাহান্নামের মতো জায়গা? সামিউলের কথার সঙ্গে রিহ্যাবিলিটেশন সেন্টারের পরিবেশের আকাশ পাতাল তফাৎ। প্রাকৃতিক এবং পরিষ্কার পরিবেশের এই জায়গাটাকে মোটেও জাহান্নাম তুল্য বলা যায় না। বরং এই সুন্দর জায়গাটা একটা চমৎকার নিয়ম এবং রুটিনের মধ্যে দিয়ে চলে। সময়মতো খাবার দেওয়া হয়, প্রতিদিন ভিন্ন ভিন্ন অ্যাক্টিভিটিস করানো হয়, সময়মতো কাউন্সিলিং করানো হয়, বিশাল প্রজেক্টরে মুভি দেখার সুযোগ রয়েছে, সেই সঙ্গে প্রতিদিন সকাল এবং বিকেলে বাগানে মুক্ত পরিবেশে হাঁটার সুযোগ রয়েছে। এত চমৎকার পরিবেশ এবং নিয়মানুবর্তিতার মধ্যে দিয়ে স্বাভাবিক জীবন থেকে ছিটকে পড়া অসংখ্য মানুষ নিজের আসক্তি ছেড়ে বেরিয়ে আসতে পেরেছে। রবিও তাদের মধ্যে অন্যতম। দীর্ঘ 7 মাস রিহেবে থাকার পর এখন সে প্রায় সুস্থ হওয়ার পথে। এই তো আর একটা মাস, তারপরেই সে ফিরে যেতে পারবে নিজের পরিবারের কাছে। রবি ভালো করেই জানে প্রথম প্রথম সকলেরই এখানে মানিয়ে নিতে কিছুটা কষ্ট হয়। তাই সে একজন বড় ভাইয়ের ন্যায় সামিউলের পিঠ চাপড়ে দিয়ে তাকে আশ্বস্ত করে বলে, তুমি বোধহয় এখানে থাকাটাকে শাস্তি হিসেবে ভাবছ। কিন্তু এটা শাস্তি নয়, বরং একটা সুযোগ তোমার জন্য। সকলের সুযোগ পায় না, বোকা। যে এই জিনিসে আসক্ত হয়ে আমরা সবাই এখানে আসি সেটা আমাদের ধ্বংস। এই যে এই জায়গাটা দেখছ, এখানে আমাদের সেই ধ্বংস ঠেকানোর চেষ্টা করা হয়। আমি জানি নেশার আসক্তি ছাড়ার যন্ত্রণা কতটুকু, কিন্তু সেই যন্ত্রণা সহ্য করে স্বাভাবিক জীবনে ফিরে যাওয়ার ইচ্ছাশক্তি না থাকলে কেউই তোমাকে সুস্থ করে তুলতে পারবে না, বুঝলে? সামিউল মনে স্নেহার প্রতি পুষে রাখা ক্রোধ নিয়েই রবির দিকে তাকায়। রবির এত কথার ভিড়ে শেষ কথাটাই তার কানে বাজল, এই লোক কি তাকে অসুস্থ বলল? সামিউল কিছু বলার পূর্বেই তাদের সামনে এসে উপস্থিত হয় একজন কাউন্সিলর। ভদ্রলোক আশপাশেই ঘুরঘুর করায় রবির কথাগুলো উনার কানে গিয়েছেন। তিনি সপ্রতিভ হেসে বলেন, কি চমৎকার উপলব্ধি! রবি, তুমি কিন্তু চাইলে আমাদের সেন্টারেই কাউন্সিলর হিসেবে জয়েন করার যোগ্যতা রাখো।
তোমার ইমপ্রুভমেন্ট আসলেই চোখে পড়ার মতো। রবি সামান্য হেসে বলে, আপনাদের কারণে সম্ভব হয়েছে, স্যার। রবি এবং কাউন্সিলরের এত ইতিবাচক কথা সামিউলের পছন্দ হয় না। সে ডুব দেয় অন্য ধ্যানে, যেখানে সে নিজের ক্ষোভের বহিঃপ্রকাশটা কিভাবে করবে সেই পরিকল্পনা করছে। নিতুনকে পড়ানো শেষে সবেই বাসা থেকে বেরিয়েছে স্নেহা। গেট পার করে বাড়ির আঙিনার বাহিরে পা রাখতেই সে দেখে একটা বাইক এসে থেমেছে তার সামনে। হুট করে সামনে এরকম বাইকে এসে থামা দেখে স্নেহা ক্ষেপে যেত যদি না বাইকে থাকা ব্যক্তিটি পুলিশের পোশাক পরিহিত হতো। ব্যক্তিটা কে হতে পারে তা আন্দাজ করে স্নেহা নীরবে পাশ কেটে চলে যেতে চাচ্ছিল। তবে অয়ন বাইকের চাবিটা ঘুরিয়ে হেলমেট খুলতে খুলতে বলে, আসসালামু আলাইকুম, মিস। কেমন আছেন? ভালো হলো যে আপনার সঙ্গে দেখা হয়ে গেল। স্নেহা পা থামিয়ে দাঁড়ায়। অয়নের উচ্চারিত তৃতীয় বাক্যটা কানে যেতেই যেন তার কিছু একটা মনে পড়ে যায়। সে অয়নের দিকে ফিরে নিমপাতার মতো মুখ করে সালামের জবাব নিয়ে দ্বিতীয় প্রশ্নটাকে উপেক্ষা করে গিয়ে বলে, টাকার জন্য ডেকেছেন না? আমার মনে আছে। 1 মিনিট দাঁড়ান। বলতে বলতে স্নেহা নিজের কাঁধে ঝুলন্ত টোটে ব্যাগটার ভেতর উকি দিয়ে ওয়ালেট খুঁজতে ব্যস্ত হয়ে পড়ে। স্নেহার ব্যাগে একটা ছোটখাটো খিচুড়ির হাঁড়ি বলা যায়। খিচুড়িতে যেমন চাল, ডাল, সবজি, মাংস, মশলা সব পাওয়া যায়, তেমন স্নেহার ব্যাগেও মোটামুটি সবই পাওয়া যায়। এভাবে দাঁড়িয়ে হয়রান হয়ে ব্যাগে ওয়ালেট খুঁজে না পেয়ে স্নেহার মেজাজ খারাপ হয়। সে ব্যাগটা কাঁধ থেকে নামিয়ে অয়নের বাইকের সামনের অংশের উপর রেখে ভেতরে ওয়ালেট অভিযান চালানো শুরু করে। অয়ন তখনও হেলমেট হাতে বাইকে বসে বিস্মিত ভঙ্গিতে তাকিয়ে আছে স্নেহার পানে। সে তো কেবল নিতুনকে নিয়ে একটু কথা বলতে চেয়েছিল, কিন্তু এই মেয়ে সেটাকে টাকার দিকে টেনে নিয়ে গেল। হতাশ অয়ন কিছু বলার সুযোগ পায় না। তার আগেই স্নেহা ব্যাগ হাতে একে একে অপ্রয়োজনীয় জিনিস খাটতে থাকে। একটা পানির বোতল, কিছু সেন্টার ফ্রেশের প্যাকেট, একটা নোটপ্যাড, দুটো কলম, একটা ফোন, একটা মোটা বই, নাপা, কিস্টাসিন, জান্ডু বাম, একটা ক্লো ক্লিপ, একটা ভ্যাসলিনের কৌটা, ইয়ারফোন, একটা পেপার কাটার, 250 ml এর একটা পেপার স্প্রের বোতল, একটা গোলাকার হাত পাখা এবং একটা আপেল। অয়নের সামনেই ব্যাগ রেখে খোঁজায় এত সব বিচিত্র জিনিস অয়নের অদেখা রোনা। বিস্ময়ে তার মুখ হা হয়ে আসে। এই সাদা রঙের টোটে ব্যাগের ভেতর এত কিছু আছে তা বাহির থেকে দেখে বোঝার উপায় নেই। তবে স্বস্তির বিষয় হলো চিরুনি অভিযান চালিয়ে এসবের ভিড়ে স্নেহা নিজের ছোট্ট ওয়ালেট খুঁজে বের করতে সক্ষম হয়। সে ব্যাগটা নিজের কাঁধে তুলে ওয়ালেট থেকে দুটো 100 টাকার নোট বের করে অয়নকে ইশারা করে নেওয়ার জন্য। অয়ন ফালফাল করে কিছুক্ষণ সেই টাকার নোট দুটোর দিকে তাকিয়ে থাকে, অতঃপর চোখ তুলে স্নেহার মুখের পানে তাকায়। স্নেহা বিরক্তি নিয়ে আবারও ভ্রু নাচিয়ে ইশারা করে নোট দুটো রাখার জন্য। অয়ন না চাইতেও কিছুটা আমতা আমতা করে বলে, আমি তো টাকার জন্য ডাকিনি। স্নেহার কপালে গুনে গুনে 4টা ভাঁজ পড়ে। সে প্রশ্ন করে, তাহলে? আমি তো এভাবেই হালচাল জিজ্ঞেস করতে এবং নিতুনের ব্যাপারে কথা বলতে ডেকেছিলাম। স্নেহার গরম মেজাজে তেল ঢালার মতো কাজ করে অয়নের কথা। সে তেলে বেগুনে জ্বলে উঠে বলে, তাহলে এতক্ষণ চুপ ছিলেন কেন? আমি যখন গাধার মতো ব্যাগে ওয়ালেট খুঁজে মরছিলাম, তখন এটা বলতে পারেননি? মুখে তালা মেরে তাকিয়ে কি তামাশা দেখছিলেন? অয়নের সঙ্গে কেউ কখনো এই টোনে কথা বলেনি। এরকম ছাছাল টোনে সে অভ্যস্তও নয়। তাই কিছুটা ভড়কে যায় সে। দ্বিধায় পড়ে যায় যে সে কি ভুল কিছু করল নাকি। চরম রাগ নিয়েই স্নেহা ব্যাগে ওয়ালেটটা ভরে উল্টো রাস্তা ধরে হাঁটতে নিলে অয়ন মুখ ফুসকে বলে ফেলে, আমার টাকা। কথাটুকু বলে অয়ন নিজেই অস্বস্তিতে পড়ে যায়। এটা কি বলল সে? কেনই বা বলল? ছি, কি ছেঁচাদের মতো টাকা চেয়ে বসল সে। অয়ন তো সরি বলতে যাচ্ছিল। নার্ভাস হয়ে যাওয়ায় মুখ দিয়ে ভুলভাল কথা বেরিয়ে গিয়েছে তার। স্নেহা ততক্ষণে থেমেছে। ফের ঘুরে দাঁড়িয়ে নিজের হাতের মুঠোয় থাকা নোট দুটো অয়নের দিকে এগিয়ে দিয়ে ধরে। অয়নের মুখখানা এবার অসহায় দেখায়। সে কিছুটা ভীত গলায় বলে, এখানে 1 টাকা বেশি আছে। আমি এটা নিতে পারবো না। দেওয়ার হলে যত পাওনা, কড়াই গন্ডায় সেটুকুই দিবেন। স্নেহা নিজের 2 চোখ বুজে নিল। রাগে তার কপালের শিরা দপদপ করতে শুরু করেছে।
মনে মনে নিজের রুমমেট উইন্ড্রিলার গোষ্ঠী উদ্ধার করছে সে। আজ সকালে ঘুম থেকে উঠে সবার আগে ওই মেয়ের মুখ দর্শন হয়েছিল তার। সুন্দর মানুষের মুখ দেখে দিনটা সুন্দরভাবে অতিবাহিত হওয়ার কথা ছিল, কিন্তু এখানে ঘটনা ঘটে গেল উল্টো। তার দিনটা কাটছে পাগল ছাগলদের খপ্পরে পড়ে। কি এক জ্বালা! স্নেহাকে চোখ বুজে বড় বড় নিঃশ্বাস ফেলতে দেখে অয়ন আরেকটু ভয় পেল। আশ্চর্য, মেয়েটা রেগে গেল কেন? অয়ন ভাবল এখানে কথা না বাড়িয়ে আস্তে করে কেটে পোড়াটা সমীচীন হবে। তবে সে সেই সুযোগ পেল না। তার আগেই স্নেহার ভয়ঙ্কর রাগের সম্মুখীন হতে হলো তাকে। স্নেহা ফট করে চোখ খুলে 2 কদম এগিয়ে এসে ঠিক বাইক এবং অয়নের মুখোমুখি দাঁড়ায়। দাঁতে দাঁত চেপে সে চিবিয়ে চিবিয়ে বলে, আমি ঢ্যামনা মানুষ অপছন্দ করি। কথাটা মাথায় রাখবেন। আল্লাহ হাফেজ। বলেই স্নেহা সেখানে থেকে প্রস্থান করল। অয়ন পাথরের মূর্তির ন্যায় নিজের জায়গায় স্থির রইল। তাকে ঢ্যামনা বলা হয়েছে এটা তাকে মোটেও রাগিয়ে দিচ্ছে না, বরং স্নেহার চোখ থেকে ঝরে পড়া রাগ, ঘেমে থাকা রণচণ্ডী রূপ এবং সে এর সঙ্গে ছাচাল কথার ধরনে সে আটকে রইল। যেন সাধারণের মাঝে কোনো অসাধারণ ব্যাপার সেটা। সময়টা তখন প্রায় সন্ধ্যা। ভারী পর্দা, গাঢ় কাঠের আসবাব এবং বইয়ের তাক দিয়ে মোড়া রুমটিতে যেন রাজনীতির অভিজাত সৌন্দর্য আর প্রভাব একসঙ্গে ফুটে উঠেছে। মাঝখানে গাঢ় মেহগনি কাঠের তৈরি টেবিলে বসে আছেন এমপি আখতারুজ্জামান সাহেব। বয়স্ক রাজনীতিবিদ হলেও উনার চোখে মুখে ক্লান্তির ছাপ নেই, বরং অভিজ্ঞতা এবং ক্ষমতার অদৃশ্য চিহ্ন বহন করছে। হাতের সাদা কাপে থাকা গরম গরম মালাই চা থেকে উষ্ণ ধোঁয়া উঠছে। সে এই গরম চায়ের কাপে এক চুমুক বসিয়ে আমাদের চোখ বুজে নেন তিনি। ঠিক তখনই উনার রুমে প্রবেশ করেন উনার সেক্রেটারি জাহাঙ্গীর ভূঁইয়া। চোখে মুখে সচেতন উত্তেজনা নিয়ে সেক্রেটারি বলে, স্যার। জাহাঙ্গীর কিছুটা তোতলাচ্ছে। সামান্য দুশ্চিন্তায় তোতলানো তার বহু পুরনো অভ্যাস। আখতারুজ্জামান চোখ তুলে তাকান। হাতের কাপটা টেবিলে নামিয়ে রেখে উনি বলেন, বলো। এইমাত্র খবর পেলাম, স্যার। ওই যে রাসেল, যাকে আটক করা হয়েছে, এএসপি ওকে এখনো ছেড়ে দেয়নি। এক মুহূর্ত নীরব রইল এমপি আখতারুজ্জামান। অতঃপর সামান্য হেসে বলেন, নাদান ছেলে মানুষ। নতুন নতুন বদলি হয়ে থাকায় এসে বোধহয় রাজনীতির মারপ্যাচ বুঝতে পারছে না। আহারে, ডিসি সাহেবের আলাভোলা ছেলেটা। পুলিশের ইউনিফর্ম গায়ে জড়িয়ে যে রাজনীতি বুঝে না, সে বেশিদিন টিকে না। জাহাঙ্গীর ভূঁইয়া মাথা নেড়ে বলে, স্যার, এখন কি করবেন? ছেলেটাকে ধরে রাখলে আপনার অনেক খবরই কিন্তু বের করতে সক্ষম হবে উনারা। অলরেডি মনে হয় রাসেলের ফোন চেকিংয়ে চলে গিয়েছে। আখতারুজ্জামান চোখে মুখে অভিজ্ঞতার ছাপ নিয়ে বলে, উকিল সাহেবকে কল করো। উনাকে সামলাতে বলো এসব ছোট খাটো বিষয় নিয়ে নিজেও স্ট্রেস নিবে না এবং আমার মাথাও খেতে আসবে না। বুঝতে পেরেছ? জি স্যার। জাহাঙ্গীর ভূঁইয়া বেরিয়ে যায়। আখতারুজ্জামান সাহেব চায়ের কাপে আরেকটা চুমুক বসিয়ে ফোন হাতে তুলে নেন। অতঃপর কাউকে ফোন করে কিছু একটা বুঝিয়ে দেন তিনি। চলবে।